আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তাই এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রথম যে ঘটনাটি বলবো এটি 2004 সালের দিকে ঘটেছিল, তার মানে আজ থেকে প্রায় 20 বছর আগে। নানা ছিলেন তার মা বাবার একমাত্র সন্তান। নানার মা অর্থাৎ এই নূর হোসেন হৃদয় ভাইয়ের বড় মা, উনিও ছিলেন মা বাবার একমাত্র সন্তান। সেই সুবাদে এই নানার যিনি নানা, তিনি মারা যাবার পর নানাই হন সেই সকল সম্পত্তির উত্তরসূরি। বর্তমান সময়ের মূল্য হিসাব করলে নাকি প্রায় 50 কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক ছিলেন নানা। কিন্তু দুঃখের বিষয় হলো এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও সেই সম্পত্তি নানা ভালো করে ধরে রাখতে পারছিলেন না। তখনকার সময়ে সব সম্পত্তি সস্তা মূল্যে উনি বিক্রি করলে শখ আহ্লাদ মিটাতে থাকেন আর কি। তো যাই হোক, নানার শখ ছিল কিছু জায়গা বিক্রি করে একটা রাইস মিল স্থাপন করবেন। তো যেই ভাবনা সেই কাজ, বাড়ি থেকে সামান্য কিছু দূরে একটা রাইস মিল স্থাপন করেন এবং সেই রাইস মিলে নিজ গ্রাম ও আশেপাশের গ্রাম থেকেও অনেকে আসতেন ধান থেকে চাল বের করার জন্য। তো সেই ধান ভাঙার কল বা রাইস মিলটা চালাতো এই নূর হোসেন হৃদয় ভাইয়ের বড় মামা। বর্তমানে তিনি অবশ্য ওমান প্রবাসী, ওনার সাথেই থাকেন আর কি। এরপর বড় মামা না চালালে মেজো মামা চালাতেন, তারপর সেজো মামা চালাতেন। এইভাবে তিনজনেই একে একে যখন যেভাবে সময় পেতেন সেভাবেই ওই রাইস মিলটা চালাতেন। আর নানা কি করতেন, ওখানে গিয়ে একটু সময় কাটাতেন আর কি। ওনার কাছে ভালো লাগতো, কারণ উনি অনেক শখ করে এই রাইস মিলটা দিয়েছিলেন। তো ওটাকে কল ঘর বলতেন, মানে মেশিন ঘর, কল ঘর নামেই বেশি পরিচিত ছিল আর কি। তো নানা কিন্তু কখনো কল ঘরে বসে এই মেশিন চালাতেন না, জাস্ট উনি বসতেন, ভালো লাগতো এই আর কি। তো লোকজনের সাথে কথা বলতেন, মজা পেতেন। তো একদিন হয়েছে কি, রাতের বেলা উনি কি একটা কাজে সেই কল ঘরে যান। এরপর শুরু হয় প্রচন্ড বৃষ্টি। তো নানা সেখানে আটকে যান। বৃষ্টি তো থামছেই না। সেই কল ঘরের একটা চৌকি ছিল, সেখানে নানা শুয়ে আরাম করতে থাকেন। এদিকে তার একটা ছোট্ট ডিঙি নৌকা ছিল, একটা পানির একটা পথ পাড়ি দিয়ে আসতে হতো তো এখানে। তো উনি চিন্তা করেছিলেন বৃষ্টি থামলেই চলে যাবেন, কিন্তু বৃষ্টির আর কোনো থামাথামিই নাই। আকাশে ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে চারদিকে। বাড়ির সবাই কিন্তু এদিকে নানার জন্য খুব চিন্তিত। এই ঝড় বৃষ্টিতে না জানি কোথায় গিয়ে আটকে পড়ে গেছেন উনি কিন্তু আবার বাসা থেকে আসার সময় বলে আসেন নাই যে উনি কল ঘরে যাচ্ছিলেন। এদিকে বাড়ির সবাই কিন্তু ঘরে ফিরে এসেছে, কিন্তু নানা তো এখন আসে নাই। এমনিতেই নানা একটু রাত করেই বাড়ি ফেরার অভ্যাস ছিল তার। তো সকালে ভাবছে হয়তোবা কারো দোকানে বসে আছে, ঝড়ের কারণে আটকে গেছে, আসতে পারছে না, ঝড় শেষ হলেই চলে আসবে। আর এইদিকে তো নানা তার কল ঘরেই শুয়ে শুয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলেন। এর মধ্যে কোন ফাঁকে যে নানার ঘুম চলে আসলো না টেরি পেলেন না। রাত প্রায় 2টো কি 3টা হয়ে গেছে। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে, চারদিকে একদম শুনশান নীরবতা। কিন্তু নানার তো বাড়ি চলে আসার কথা। সাধারণত আমরা কোথাও বৃষ্টির কারণে আটকা পড়লে বা বৃষ্টি থামলে কিংবা বৃষ্টি কমে হালকা ঝিরিঝিরি বৃষ্টি যদি থাকে তখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হই, কিন্তু না, বৃষ্টি থামলো অনেকক্ষণ পর। এদিকে বৃষ্টি থামার পরও অনেকক্ষণ হয়ে গেছে, নানার বাড়িতে আসার কোনো নামই নেই। তখনকার সময় তো মানে 2004 সালের দিকে মোবাইল ফোনের এতটা প্রচলন হয়নি, আর ওটা গ্রামের দিকে, সেখানে তো আরো প্রচলন হয় নাই। শহরে বেশ হয়েছে তখনও, কিন্তু এখনকার মতো প্রত্যন্ত অঞ্চলগুলো তো মোবাইল ফোন ছড়িয়ে পড়েনি। এদিকে ওনারা তো বাড়ি থেকে কোনো খবর নিতে পারছেন না যে আসলে কোথায় গিয়েছেন। এইদিকে এই নূর হোসেন হৃদয় ভাইয়ের
মেঝো মামা ছাতা লাইট নিয়ে নানাকে খুঁজতে বের হয়ে গেলেন। তার উদ্দেশ্য হলো হয়তোবা কারো দোকানে বসে আছে, কিংবা হয়তোবা অন্য কোথাও গেছে বা আটকে গেছে। তো এখান থেকে কিভাবে উদ্ধার করা যায় সেটাই ছিল উদ্দেশ্য। তো মামা গিয়ে নানাকে ডেকে বাড়ি নিয়ে আসবেন এই চিন্তা করেছেন, কিন্তু না, এলাকার সকল দোকানপাট বন্ধ, আশ্রয় কেন্দ্র বন্ধ, মসজিদের বারান্দা সহ এদিক ওদিক বহু জায়গায় নানাকে খুঁজে কোথাও মেজো মামা তাকে পেলেন না। কিন্তু তার মাথায় কিন্তু একবারও ওই কল ঘরে গিয়ে খোঁজার কথা মাথায় আসেনি। কি কারণে তার মাথায় আসেনি এটা উনি নিজেও বলতে পারেন না। অথচ সেই কল ঘরের পাশে একটা চায়ের দোকানও ছিল, সেখানে গিয়েও কিন্তু এই মেজো মামা নানাকে খুঁজে আসেন। কিন্তু কেন যে কল ঘরে একটু উকি মেরে দেখলেন না এটা উনি নিজেও বলতে পারেন না। নানাকে খুঁজে না পেয়ে মামা বাসায় চলে আসলেন। সেদিন পরিবারের কেউ ঘুমায়নি নানার জন্য। সকাল হয়ে তখন বাজে 6টা কি 7টা হয়ে গেছে আর কি, তখন নানা বাড়ি ফেরেন। নানাকে দেখে সবাই একটু স্বস্তি পান এবং কাল রাত্রে কোথায় ছিল বাসায় না ফেরা নিয়ে নানার মা এবং নানার স্ত্রী মানে নূর হোসেন হৃদয় ভাইয়ের নানি বেশ বকাঝকা করতে থাকেন। পরে নানা যে বিষয়টা বলেন সেটা শুনে সবাই চিন্তিত এবং ভীতও হয়ে যান। নানা তার মাকে বলেন যে, ও মা, তুমি নিজেই তো কাল রাতে আমাকে ডাকার জন্য কল ঘরে গিয়েছিলে, এখন আবার বকাঝকা করছো কেন যে কোথায় ছিলাম না ছিলাম? এ কথা শুনে নানার মা অবাক হন এবং অবাক হয়ে বলেন, যেই বেটা, আমি তোকে কখন ডাকতে গেছিলাম আর তুই কোথায় ছিলি সেটা আমি কিভাবে জানবো? তখন নানা বলেন, তাহলে কাল রাত্রে আমি নিশ্চিত যে আমার কাছে তুমি যাও নাই, তাহলে আমার কাছে কে গিয়েছিল? নানার মা জিজ্ঞেস করেন যে কাল রাতে কি হয়েছিল বলতো। তখন নানা বলেন যে কাল রাত্রে কোনো একটা কাজে আমি কল ঘরে যাই, হঠাৎ বাড়িতে ফেরার আগেই আচমকা বৃষ্টি শুরু হয়ে যায় এবং ক্রমাগত বৃষ্টি বাড়তেই থাকে, বাড়তে বাড়তে ভয়ঙ্কর রূপ নেয়। আমি সামান্য সময়ের জন্য বিছানায় কাত হতে কখন যে ঘুমিয়ে পড়ি বলতে পারি না। হঠাৎ মাঝ রাতে আমার ঘুম ভাঙে ঠান্ডা কোনো একটা হাতের স্পর্শে। সময়টা ছিল গরমকাল, হয়তো বৃষ্টির কারণে আবহাওয়াটা একটু শীতল ছিল, তবে শীতও না গরমও না, একটা আরামদায়ক আবহাওয়া বিরাজ করছিল। হঠাৎ ঠান্ডা কোনো একটা হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে দেখি ধবধবে সাদা শাড়ি পরিহিত কেউ একজন আমার শিয়রে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। রাতের অন্ধকার এবং ঘুম ঘুম চোখের কারণে চেহারাটা বোঝা যাচ্ছিল না, কিন্তু শরীরের গঠন দেখে মনে হচ্ছে একটা মহিলা অবয়ব। হঠাৎ ডেকে ওঠে আমার নাম ধরে, বাবা ওঠ, তুই এখানে শুয়ে আছিস কেন? বাড়ি চল, আমি তোকে নিতে আসছি। নানা তখন বুঝতে পারেন যে আরে, এটা তো আমার মা। নানা তখন স্ব অবস্থায় একটু নড়াচড়া দিয়ে ঘুম ঘুম ভাব আবার ক্লান্তিতে একটু অলসতার সুরে বলে ওঠে, মা তুমি চলে যাও, আমি এখন যাব না। কিন্তু অবয়বটা নানাকে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করছে আর বারবার বলে, বাবা ওঠ ওঠ, এখানে কেন ঘুমাবি? তোর বাড়ি থাকতে, বাইরে চল। এসব বলছে, নানার হাত ধরে টেনে নানাকে বসানোর চেষ্টা করছে। হঠাৎ নানার একটু সন্দেহ লাগে যে আরে, এখন তো এইখানে আমার মায়ের আসার কথা না, এভাবে তো মা আমায় কোনোদিন জোরাজুরি করে ডাকেও না, তাহলে এটা কি? নানা একটু ভয় পেতে লাগলেন, কিন্তু মনে মনে সাহসও রাখলেন। নানার মনে পড়ল যে আচ্ছা, এটা যদি আমার মা নাই হয়, এখানে আশেপাশে তো অনেক লোহালক্কর আছে, জিন ভূতেরা নাকি লোহালক্কর দেখে ভয় পায়, এটা যদি খারাপ কিছু হয় তাহলে এই জিনিসটা এখানে আমার কোনো ক্ষতি করার কথা না, তাই হয়তো বাইরে নিয়ে যাওয়ার জন্য জোরাজোরি করছে। নানা কিন্তু বিষয়টা বুঝে গেলেন, এই কল ঘরে যতক্ষণ তিনি আছেন ততক্ষণ তিনি নিরাপদ, তাই তিনি শক্তভাবে ওই অবয়বটার সাথে কিছুটা ধাক্কাধাক্কি করতে লাগলেন, কারণ ওই অবয়বটা তাকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এক পর্যায়ে সেই অবয়বটি বলে, আচ্ছা তুই থাক, দেখি কতক্ষণ থাকতে পারিস, আমি বাইরে গেলাম। এই বলে ওই অবয়বটি
সামনের দিকে এগিয়ে গেল, মানে দরজার দিকে, ওই কল ঘরের যেখানে দরজা ছিল, আর ওই দরজাটা না খুলেই সে ওই দরজা ভেদ করে বেরিয়ে গেল। এইটা দেখে নানা আরো ভয় পান। যদি উনি ঘুম ঘুম চোখে ছিলেন, উনি চোখ কচলাতে লাগলেন যে আসলে কি যা দেখছি ঠিক দেখছি, বা যা দেখলাম ঠিক দেখলাম। তখন কিন্তু বৃষ্টি পুরোপুরি বন্ধ, কিন্তু নানা আর চাইলেও ভয়ে বাড়িতে যাওয়ার সাহস করেননি। হঠাৎ কিছুক্ষণ পর একটু দূরে থেকে কর্কশ একটা ক্ষীণ স্বরে বলতে লাগলো, তোর মা তোর জন্য আল্লাহর কাছে নিশ্চয়ই অনেক দোয়া করেছে। আজকের মতো তোকে আমি ঘর থেকে বের করে আনতে পারলাম না, যদি বের করে আনতে পারতাম একবার, তাহলে দেখতি তোর কি অবস্থা করে ছাড়তাম আমি। এই কথা শুনে নানা ভয়ে আর তার মায়ের কথা ভেবে কান্নাকাটি শুরু করে দেন। ওই সময়ে ওনার মাকে দেখতে অনেক ইচ্ছা করছিল তার, কিন্তু ভয়ে বের হতে পারছেন না উনি। অপেক্ষা করতে করতে একটা সময় ভোর হয়ে যায়, উনিও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। তো ঘুম থেকে উঠে উনি বাড়িতে চলে আসেন। এই বিষয়ে বিস্তারিত শুনে নানার মা নানাকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকেন। মা ছেলে একে অপরকে জড়িয়ে কান্নাকাটি করতে লাগলো। তো নানার মা বলেছিলেন, বাবা তুই তখন বের হোসনি, সবচেয়ে ভালো কাজ করেছিস, নইলে আমার একমাত্র সন্তানকে আজ আমি হারাতাম। ওই রাতের পর থেকে নানা কিন্তু আর কখনো ওই কল ঘরে ঘুমাতেন না। এখন অবশ্য সেই কল ঘরও নাই, সব জায়গায় এখন অটো রাইস মিল হয়ে গেছে। এই কারণে কল ঘরের ওই সমস্ত যন্ত্রপাতি বিক্রি করে দেওয়া হয়েছে আরো আগেই। প্রিয় লিসেনার্স, এখন আমরা চলে যাব এই নানার সাথে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনায়। নানা কিন্তু পেশায় একজন আমিন ছিলেন, মানে হচ্ছে জমি জমা মাপ ঝোঁক করতেন। সেই সুবাদে কিন্তু বহু দূর দূরান্তেও নানাকে দাওয়াত করে নিয়ে যাওয়া হতো। সবাই নানাকে বড় মাপের একজন ভালো আমিন হিসেবেই জানতেন। আসলে নানার মতো ভালো এবং একজন নিরপেক্ষ আমিন পাওয়া বর্তমান জামানায় কিন্তু খুবই দুরূহ ব্যাপার। এই কারণেই ওই সময় নানার অনেক নাম ডাক ছিল। তো একবার কি হয়েছে, ওনাদের গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম পেরিয়ে এই নানা গিয়েছিলেন একটা জায়গা পরিমাপের জন্য। আর যে জায়গাগুলো পরিমাপ করা হবে, এই জায়গাটা ছিল বেশ বড়। কয়েকদিন লেগে যাবে কাজটা শেষ করে সবাইকে যার যার দখল বুঝিয়ে দিতে। তো নানা সেইখানে গিয়ে সকলের বক্তব্য শুনে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে জমি জমা পরিমাপের কাজে লেগে পড়েন। আর যেই বাড়িতে তিনি জায়গা জমি পরিমাপের কাজ করছিলেন, সেই বাড়ির পেছনে একটি খারাপ জায়গা ছিল, মানে ভয়ানক একটি জায়গা ছিল। যে স্থানটির বিষয়ে সেই বাড়ির সবাই জানতো, বাড়ির কেউ সেখানে যেত না। এই কারণে স্থানটি ছিল পরিত্যক্ত, আর আগাছা ঝোপঝাড়ে সেই জায়গাটা ছিল এক ভয়ানক অবস্থায়। তো নানার হিসাব মতো ঠিকঠাক ভাবে জায়গা মেপে বুঝিয়ে দিতে হবে। এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করে ফেলতে হবে, কারণ মাপের ফিতা বা শেকল নিয়ে এর মধ্য দিয়ে যেতে হবে, না হলে লাইন আঁকাবাঁকা হয়ে গেলে পরিমাপে বেশ কম হয়ে যেতে পারে। আর নানা কিন্তু একদম কাটায় কাটায় হিসাব করতেন, মাপঝোঁক তার ছিল খুবই নিখুঁত, এই জন্যই ওনার কিন্তু বেশ সুনাম ছিল। তো নানা যখন সেই ঝোপঝাড় পরিষ্কার করতে বলেন, তখন ওই বাড়ির লোকজন বলে, আচ্ছা থাক, ওইটা বাদ দেন, সেই জায়গার মধ্য দিয়ে গিয়ে মাপতে হবে বললে তেমন কোনো কথা নাই, অন্য সাইড দিয়ে মাপেন, আর এটা না মাপলেও চলবে। কিন্তু আর এক পক্ষ বলে ওঠে, না না না, এটা তো হবে না, ওই জায়গা বাদ যাবে কেন, সমবন্টন করতে হলে ওই জায়গাটাও মাপা প্রয়োজন। আর নানাও সেই ঝোপঝাড় পরিষ্কার করার নির্দেশ দেন। মূলত নানার নির্দেশেই সেই ঝোপঝাড় কেটে পরিষ্কার করতে তারা বাধ্য হন। তো সেই দিনের মতো পরিমাপের কাজ স্থগিত রেখে বাড়ির উদ্দেশ্যে উনি রওনা দেন। ওনার উদ্দেশ্য ছিল যে আজকে তো এটা ঝোপঝাড় পরিষ্কার হয়ে যাবে, তো পরের দিন উনি যাবেন, ওই দিন উনি এটা পরিষ্কার অবস্থায় মাপঝোঁক করবেন আর কি। আর কাজও তো বেশি, এই কারণে নানার কাজ করতেও তো দেরি হবে। উনি চিন্তা করলেন যে আজকে থেকে তো লাভ নাই, কারণ এই পাশ দিয়ে শুরু করতে হবে, মানে ঝোপঝাড়ের পাশটা দিয়ে শুরু করতে হবে, এই জন্য পরে আসি, মানে কালকে আসি। ওনার আসার পথে কিন্তু বাজার পরে, দোকানপাট পরে, নানান পরিচিত লোকজনের সাথে তার দেখা হয়, কথা বলা, আড্ডা দেয়া,
এইসব করতে করতে ওনার ফিরতে একটু রাত হয়ে যায়, রাত 9টা কি 10টার মতো। আর এই ঘটনাটি কিন্তু আরো আগের, মানে 2004 সালেরও আরো আগের ঘটনা। ওই সময় কিন্তু ওই সাইড দিয়ে এত ইলেকট্রিসিটি ছিল না। তো আবার সকাল 8টার আগেই ওনাকে ওই জায়গায় আবার পৌঁছাতে হবে, বাড়িতে গিয়ে ঘুমাতে হবে। তো উনি যখন ফিরছিলেন তখন কিন্তু আসলে আশেপাশের লোকজন, মানে ঘর বাড়ির লোকজন খুব একটা ছিল না, জেগে ছিল না, ঘুমিয়েই ছিল। তো রাত এরকম 9টা কি 10টা বাজে। নানা পরিচিত বন্ধুদের সাথে গল্প করছিলেন এবং একটা পর তাদেরকে বিদায় দিয়ে একা একা ফিরছিলেন। পথে কিন্তু আর কোনো জনমানবের চিহ্ন দেখা যাচ্ছিল না। নানা এই বিষয়টা নিয়ে তেমন কিছু ভাবেননি। নানার সাথে একটা ছোট্ট টর্চ লাইট ছিল, সেটার আলোতে তিনি সাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছেন। হঠাৎ কিছু দূর আসার পর নানা পেছন দিক থেকে কারো ডাকার আওয়াজ পেয়ে সাইকেল ব্রেক করেন। পেছনের দিকে তাকান, দেখেন গায়ে সাদা আলখেল্লা পরিহিত কে একজন নানাকে উদ্দেশ্য করে বলছেন, আরে ওইদিকে তো রাস্তা বন্ধ, ব্রিজের কাজ চলছে, অন্ধকার আপনি খাদে পড়ে যাবেন, তো নিচ দিয়ে যান আর সামনে আগাবেন না, দেখেন কি অবস্থা সামনে। এই কথা শুনে নানা একটু অবাকই হলেন। তিনি সামনের দিকে তাকাতেই দেখেন একদম ব্রিজের খাদের কাছাকাছি উনি সাইকেলটা ব্রেক করে দাঁড়িয়েছেন, আর এক হাত এগুলি একদম নিচে পড়ে যেতেন। এটা দেখে নানা একটু ভয় পেলেন আর একটু অবাকও হলেন, কারণ তিনি যেই রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথ ধরেছেন এটা তো সেই রাস্তা না, তিনি আর একটা রাস্তায় চলে এসেছেন। কিন্তু এই রাস্তায় তো তার আসার কথা না। ওনার এত বয়স হয়ে গিয়েছে, উনি তো কখনো রাত বিরেতে চলতে এই ভুলটা করেন নাই, বিশেষ করে এই রাস্তার ক্ষেত্রে। তিনি তো ঠিক পথ দিয়ে রওনা হয়েছেন, তিনি এই দিকে কিভাবে আসলেন? যাই হোক, এসব ভাবতে ভাবতে নানা আরেকবার পিছনের দিকে তাকিয়ে লোকটাকে কিছু জিজ্ঞেস করবেন, কিন্তু তাকিয়ে দেখেন যে পেছনে কেউ নেই। আশেপাশে তাকিয়েও দেখেন চারদিকে ধান ক্ষেত। লোকটা যদি কোনো দিকে যায়ও এত তাড়াতাড়ি তো অদৃশ্য হয়ে যাওয়া সম্ভব নয়। এখন নানা যে লোকটাকে দেখেছেন সেটা কি মনের ভুল নাকি ঠিক, এসব কিছুই মেলাতে পারছেন না। আর মনের ভুল হোক বা যাই হোক, নানা কিন্তু একদম ঠিক জায়গাতেই সাইকেলটা থামিয়ে দিয়েছিলেন ওই লোকটির কথায়। তা না হলে কিন্তু বড় ধরনের বিপদ হয়ে যেত। উনি কিন্তু টর্চ লাইট জ্বালিয়ে আসছিলেন, কিন্তু টর্চের আলোতে এত বড় একটা ভুল নানা চোখে পড়ল না, এটা তো হতে পারে না। তো নানা কিছুতেই হিসাব মিলাতে পারছিলেন না, তবে এতটুকু বুঝতে পারছিলেন যে কেউ একজন ওনাকে সত্যি ডেকেছিল, যাকে উনি স্পষ্ট দেখেছিলেন। তো যাই হোক, নানা 7-5 না ভেবে সাইকেলটা উল্টো দিকে ঘুরিয়ে আবার সঠিক রাস্তা ধরে বাড়ির দিকে আসতে লাগলেন। আর ওই ঘটনার পর থেকে পুরোটা পথ নানার কাছে অস্বাভাবিক লাগছিল, আর নানা শুধু ওই বিষয়টি চিন্তা করছিলেন। আস্তে আস্তে গ্রামের একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, ওই আশ্রয় কেন্দ্রের কাছে যখন নানা চলে আসলেন, এই আশ্রয় কেন্দ্রটা হচ্ছে একদম 4 রাস্তার মোড়ে। এই 4 রাস্তার মোড়ে রয়েছে আবার একটা বাঁশঝাড়। এই বাঁশঝাড়ের কথা কিন্তু এই নূর হোসেন হৃদয় ভাই ওনার পাঠানো এবং প্রচারিত হওয়া ওনার মেঝো মামার সাথে ঘটে যাওয়া 2 মাথাওয়ালা তাল গাছের অশরীরী গল্পে শেয়ার করেছিলেন। তো এটাই হচ্ছে সেই বাঁশঝাড়। আর এই 4 রাস্তার মোড়টাকে সবাই খারাপ হিসাবে জানতো। সবাই জানতো এই বাঁশঝাড়ে খারাপ জিনদের আস্তানা রয়েছে। সাধারণত সন্ধ্যার পরে কেউ আর এই আশ্রয় কেন্দ্রের ওই দিকটাতে একা একা বা কোনো দরকার ছাড়া যেত না। এখন তো দোকানপাট হয়ে গেছে, সবকিছু উন্নত হয়ে গেছে, এখন আগের মতো নাই। তো সেই বাঁশঝাড়টা যখন নানা পেরিয়ে একটু দূরে চলে আসলেন, তখন নানা অনুভব করলেন পেছন থেকে ঝড় তুফানের মতো শব্দ করে কিছু একটা নানাকে পেছন দিক থেকে খুব জোরে ধাক্কা দিয়ে সাইকেল সহ নিচে ফেলে দিল। তখন তো গ্রীষ্মকাল ছিল, আর রাস্তায় প্রচুর ধুলাবালিও ছিল। আর এই ধুলোবালির মধ্যে পড়ে গিয়ে নানার পুরো শরীর একদম সাদা হয়ে গিয়েছিল। আর নানা মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে কিছু একটা বিশাল লোমশদেহী হবে নানাকে উপর করে নানার পিঠের উপরে চেপে বসে এবং নানার মুখ রাস্তার ধুলোর স্তূপে চেপে ধরে রাখে। ধুলোবালির মধ্যে নানার নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। আর ওই অশরীরী নানার পিঠের উপর চেপে বসে নানাকে ভাঙা ভাঙা কর্কশ গলায় রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, কেন কেন তুই আমাদের বাসস্থান নষ্ট করার নির্দেশ দিলি?
তোর এত বড় সাহস হয় কি করে? এইভাবে হিংস্র স্বরে নানাকে হুঙ্কার দিতে দিতে নানার মাথাকে আরো ঠনঠনে মাটির মধ্যে একদম ঘিরে ফেলার চেষ্টা করছে। নানা কিন্তু বুঝতে পারেন ব্যাপারটা। এখন উনি মুখ খুলে দোয়া দুরূদ পড়তে পাচ্ছেন না, কিন্তু মনে মনে আল্লাহকে স্মরণ করছেন। আসলে আল্লাহকে স্মরণ করার জন্য কিন্তু সবসময় যে মুখের ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। বিপদে পড়ে অন্তরে যদি স্মরণও করা হয়, আল্লাহ তার বান্দাকে কোনো না কোনো ভাবে সাহায্য অবশ্যই পাঠান। নানার ক্ষেত্রে হয়তো এমনটাই হয়েছিল। হঠাৎ করে নানা খেয়াল করে একটা আলোর ঝলকানি বিদ্যুৎ গতিতে এসে নানা শরীরের উপরে ভর করে থাকা জিনিসটাকে খুব জোরে লাথি কিংবা ঘুষি বা কিছু একটা দিয়ে আঘাত করে। সাথে সাথে ওই জিনিসটা বিকট একটা শব্দ করে কোথায় যেন উধাও হয়ে যায়। এই জিনিসটা হওয়ার পর নানা সাময়িকভাবে সেন্সলেস হন, কিন্তু অল্প সময় পরেই নানা সেন্স ফেরত আসে। তখন উনি চারদিকে কিছুই দেখতে পান না, সবকিছু স্বাভাবিক, অন্ধকার। আর ওই অবস্থাতেই নানা উঠে বাড়িতে চলে আসেন। অন্ধকারে নানা সাইকেল বা টর্চ কোথাও খুঁজে পাননি, আর উনি আতঙ্কিত ছিলেন, এসব খোঁজার প্রয়োজনও বোধ করেননি। ওনার বাড়িটা কাছেই ছিল। তো বাড়িতে ফেরার পর বাড়ির সবাই নানার শরীরে ধুলোবালি মাখামাখি দেখে আতঙ্কিত হয়ে জানতে চাইল কি অবস্থা, কি হয়েছে, কারা করেছে এই কাজ। তাও নানা বলেন, আগে আমাকে গোসল করার ব্যবস্থা করো, পরে সব বলছি। নানা কিন্তু তখনও ভয়ে কাঁপাকাঁপি করছিলেন। এরপর নানাকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করানো সব শেষ হলে আবার তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে। তখন নানা পুরো ঘটনা বাড়ির সবাইকে খুলে বলেন। ঘটনা শুনে তখন সবাই খুব ভয় পায়। নানার মা তো নানাকে বুকে ধরিয়ে কান্নাকাটি করে দেয়। উনি বলেন যে বাবা, আজ আল্লাহ তোকে বড় বাঁচিয়ে দিয়েছেন। নানার মা অর্থাৎ এই নূর হোসেন হৃদয় ভাইয়ের বড় আম্মা আল্লাহর কাছে হাত তুলে নানার জন্য দোয়া করতে লাগলেন। আর নানার মা অর্থাৎ নূর হোসেন হৃদয় ভাইয়ের বড় আম্মা উনি একটু আন্দাজ করে বললেন, যে তোর উপকার করেছে সে নিশ্চয়ই কোনো ভালো জিন হবে, আর হতেও পারে সেটা আমার মামার অনুগত কোনো রক্ষাকারী জিন, যারা আমাদের বাড়িটাকে পাহারা দেয়। আসলে সেই অনুগত রক্ষাকারী জিনের ব্যাপারটা কি, এটি আমরা পরে জানবো। নূর হোসেন হৃদয় ভাই বলেছেন যে এটি আমাদেরকে উনি পরে সময় করে লিখে পাঠাবেন। তো এখন যাব এই নানার তৃতীয় ঘটনাতে। নানার একজন বিশ্বস্ত প্রিয় বন্ধু ছিলেন, তার নাম হচ্ছে গোপাল। লোকটা হিন্দু ছিল। তো ওনাদের গ্রাম থেকে পূর্ববাসের কয়েক গ্রাম পর একটা হিন্দু পাড়া রয়েছে। সেই হিন্দু পাড়াতে কোনো মাপঝোঁক কিংবা অন্য কোনো কাজে গেলে নানা সেখানে সেই গোপাল নামের বন্ধু আরো কয়েকজন বন্ধু মিলে বেশ আড্ডা দিতেন। তো নানা খুব সরল মন মানসিকতা হওয়ার কারণে উনি কিন্তু ধর্ম বর্ণ এগুলোর পার্থক্য করে চলতেন না, যেটা স্বাভাবিকভাবে হওয়া উচিত। সকল মানুষের মধ্যে একটা সম্প্রীতি ভাব আমাদের মধ্যে থাকা উচিত। তো নানাও এমনটা ছিলেন। মানুষের মধ্যে আসলে ধর্ম বর্ণ গোত্র ধনী গরিবের পার্থক্য উনি খুব একটা করতেন না, সকলের সাথেই উনি সমান আচরণ করার চেষ্টা করতেন। তো উনি এই ওনার যে বন্ধু গোপাল, তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো এই যে গোপাল পেশায় ছিলেন একজন দই বিক্রেতা। উনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে গরুর দুধ দহন করে দিতেন। এই বিনিময়ে উনি দুধের অর্ধেকটা নিজে নিয়ে যেতেন, পরে সেই দুধ দিয়ে উনি দই বানাতেন, আর ভাড়ে করে বয়ে নিয়ে সেই দই গ্রামেগঞ্জে বিক্রি করতেন। মূলত এটা ছিল তার একটা পেশা। নানা কিন্তু দই খেতে খুব পছন্দ করতেন। তো সেই গোপালের সাথে নানার একদিন রাস্তায় দেখা হলে নানা গোপালকে বলেন, বন্ধু গোপাল, তোমার হাতের বানানো দই কিন্তু এলাকা বিখ্যাত, আমার ঘরের জন্য কালকে 5 কেজি দই বানিয়ে নিয়ে এসো। এই বলে নানা গোপালকে দইয়ের অগ্রিম টাকাও পুরোটাই পরিশোধ করে দেন। তো কথা ফাইনাল, গোপাল কাল দই নিয়ে বাড়িতে এসে দিয়ে যাবে। হঠাৎ সেদিন রাত প্রায় 2টো কি 3টার দিকে বাইরে থেকে কেউ নানার নাম ধরে ডাক দিল। তো নানার ঘুম ভেঙে যায়। নানা জবাব দিয়ে বলেন, এই কে বাইরে? তখন বাইরে থেকে জবাব আসলো, বন্ধু আমি গোপাল, তোমার জন্য দই নিয়ে আসছি। নানার যখন উত্তরে বন্ধু গোপাল এই বিষয়টা বললেন, আর বন্ধু গোপালের জবাব শুনে নানা কি করেছেন, তড়িঘড়ি করে বাইরে বের হবেন। এদিকে পাশে শোয়া যে নানি, ওনার ঘুম ভেঙে যায়। হঠাৎ করে নানার হাত চেপে ধরে বলেন, এই এত রাত্রে কোথায় যান?
এবং নানা বলেন, আরে বাইরে আমার বন্ধু গোপাল আসছে, আমি আজ দুপুরে তাকে দইয়ের অর্ডার করেছিলাম, তাই সে দই নিয়ে বাইরে আমার জন্য অপেক্ষা করছে। তখন নানার কথা শুনে নানি বলে ওঠে, কই, বাইরে তো আমি কারো ডাকার শব্দ শুনি নাই, আর গোপালই বা এত রাত্রে কেন আসবে? আসলে সে কালকে সকালে আসবে। আর গোপাল তো আমার জানা মতে সে সন্ধ্যার পরে দই পাতে, সকালবেলা সে দই হয়, তারপর সে দইগুলো বাজারে নিয়ে যায়। ও তো আপনার জন্য এত আগে দই পাতবে কিনা আমার তো মনে হয় না, এটার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, তাই না? তো এটা কিন্তু নানি বলেন, এবং নানি এটাও বলেন যে আপনি হয়তো ভুল শুনেছেন, বাইরে কেউ আসে নাই। কিন্তু না, নানা বলছেন যে আমি স্পষ্টভাবে শুনতে পাইলাম যে বাইরে গোপাল আমার নাম ধরে ডেকেছে, এবং শুধু নাম ধরে ডাক দেয় নাই, সে আরো কিছু কথাও বলেছে, সেটা তো আমি শুনলাম। এদিকে নানি বলে যে না, আপনি এখন বাইরে যেতে পারবেন না, বাইরে কেউ নাই, এসব আপনার মনের ভুল। এসব নিয়ে কিন্তু নানা নানি দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তাদের কথাবার্তার আওয়াজে এই নূর হোসেন হৃদয় ভাইয়ের মেজ মামার ঘুম ভেঙে যায়। তো মামা আবার উঠে জিজ্ঞেস করে, এই কি হয়েছে, তোমরা চিৎকার চেঁচামেচি করছো কেন এত রাত্রে? তখন নানি বলে, যাই দেখ, তোর বাপ এখন এই রাতের বেলা ঘর থেকে বাইরে বের হবে, তার বন্ধু গোপাল নাকি আসে, অথচ আমি কারো শব্দ শুনতে পাইনি। তো এই কথা শুনে মামা নিজে এই ঘরের দরজা খুলে বাইরে চলে আসেন। মামার উদ্দেশ্য হলো, যদি গোপালই হয়ে থাকে তাহলে সে এত রাত্রেই বা কেন আসবে, এই কারণে তাকে আজকে ভালো করে কিছু কথা শুনিয়ে দেবেন। কিন্তু বাইরে সে মামা দেখেন কেউ নাই। এই দেখে মামার মাথা হয়ে যায় আরো গরম। ওনার বুঝতে বাকি রইল না যে আসলে ঘটনাটা কি ঘটেছে। ওনারা যদি সত্যিকার আওয়াজ শুনেই থাকেন তাহলে এটা ছিল আসলে অন্যরকম কিছু, এটা কিন্তু মামা ঠিকই ধরে ফেললেন। কারণ আগেও কিন্তু কয়েকটা ঘটনা ওনার সাথে ঘটেছিল, তা কিন্তু পরিবারের সবাই জানে। এই কারণে মূলত মামার মেজাজ গরম হয়ে গিয়েছিল। আর মামা ওই অশরীরীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কারণ হলো, এই অশরীরী বারবার নানার ক্ষতি করতে চাচ্ছে। তাই মামা বলেন, এই বেটা, তোর যদি সাহস থাকে তাহলে আমার সামনে আয়, দেখি তুই কি করতে পারিস আমার। এই বলে মামা ওই জিনিসটাকে ডাকছে আর গালি দিচ্ছে। হঠাৎ করে কোন দিক থেকে বড় আকার একটা ঢিল এসে মামার সামনে পড়ে। এই দেখে মামা আরো রেগে যায়। তিনি গালির স্পিড আরো বাড়িয়ে দেন। পরিণামে কি হয়, চারদিক থেকে বৃষ্টির মতো ঢিল নানার সবগুলো ঘরের উপর এসে পড়তে লাগলো। এই দেখে ঘরের লোকজন তো খুবই ভয় পেয়ে গেল, আর মামাকে ডেকে ঘরে নিয়ে আসা হলো। আর নানা তো মেজো মামাকে বকাঝকা দিতে লাগলেন যে তুই কেনই বা আবার বাইরে গেলি, আর এসব গালিগালাজ করতে কেন গেলি, ওরা তো তোর ক্ষতি করতে পারতো। আর এখন ক্ষিপ্ত হয়ে এই যে সব তাণ্ডব শুরু করে দিল, কি দরকার ছিল বাইরে যাওয়ার। কিছুক্ষণ পর অবশ্যই ঝামেলা শেষ হয়ে যায়, ওনারা সবাই আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যান। সকালবেলা কিন্তু ঠিকই গোপাল আসলো দই নিয়ে। নানা সবকিছু জেনেও গোপালকে প্রশ্ন করলেন, আচ্ছা ভাই গোপাল, তুমি কি রাতের বেলা আমার বাড়িতে আসছিলা? তো গোপাল উত্তর দেয় যে না তো, কেন, এত রাত্রে কেন আমি তোমার বাসায় আসতে যাব? নানা তখন গোপালকে রাতের সব ঘটনা খুলে বলে। তখন গোপাল বলে, আরে ভাই, আমি কেনই বা তোমার জন্য এত রাত্রে দই আনতে যাব? দই তো আমি সন্ধ্যার পরে পাতি, সকালবেলা সেই দই বের করি। আর যদি আমি রাতের বেলা তোমার জন্য দই নিয়েই আসতাম, তাহলে দই না দিয়ে আমি চলে যাইতাম। আর হ্যাঁ, তুমি কিন্তু ঘর থেকে বের না হয়ে খুব ভালো করেছো, তা না হলে কিন্তু বড় বিপদ হতে পারত। তো এটাই ছিল নানার সাথে ঘটে যাওয়া ছোট ছোট কিছু ঘটনা। ধন্যবাদ নূর হোসেন হৃদয় ভাই, চমৎকার কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন এবং আরো কিছু ঘটনা আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, আশা করছি নানার এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স। আমি শিমু আপুর মতোই যেভাবে তিনি ঘটনাটি পাঠিয়েছেন সেটাই সেভাবে বলার চেষ্টা করছি। প্রতি সপ্তাহে একটি বাসায় তালিমে যাই, সেখানে মোটামুটি 4-5 বার আমার যাওয়া হয়েছে। সেখানে একটা বাচ্চা, বয়স 3 কি 3.5 বছর হবে। বাচ্চাটা দেখতে মাশাআল্লাহ। বাচ্চাটার একটা সমস্যা ছিল, ও বাকি বাচ্চাদের মতো না। ওর গ্রোথ ওর বয়স অনুযায়ী হলেও ওর আচরণ 6 মাসের বাচ্চার মতো। কথা বলতে পারে না, বসতে পারে না, হাঁটা চলা করতে পারে না, কিন্তু ওর বয়সী সকল বাচ্চা হাঁটা চলা সবই করতে পারে। একদিন বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটা আদর করতে যাব, তখনই বাচ্চার মা বলে উঠল, ওর কাছে যাবেন না, ওর সাথে আলগা আছে, ওর আলগা নজর দিয়ে রাখছে।
এত সুন্দর একটা বাচ্চা যে কিনা কিছুই বুঝে না, তাকে আবার অন্য কিছু কিভাবে নজর দিবে? প্রতি তালিমের শেষে আসার পর প্রায় দেখি তালিমের আন্টি তার বাচ্চাকে দোয়া পরে মাথায় ফু দিত। আন্টির সাথে ওনাদের খুব ভালো সম্পর্ক। পরে আন্টিকে জিজ্ঞেস করি সমস্যাটা কি। পরে আন্টি যা বলল তা হচ্ছে রুমি যার বাচ্চার সমস্যা, তার বাবার 2টা বাড়ির মধ্যে একটা বাড়ি পুরাতন আর অন্যটি করেছে 2013 সালে। নতুন বাড়িটি করার পর একটা সমস্যা হয়, তা হচ্ছে বাসায় যদি কোনো ভাড়াটিয়া প্রেগন্যান্সির সময় আসে বা প্রেগন্যান্ট হয়, তাহলে ঠিক 4 থেকে 7 মাসের মধ্যে বাচ্চা পেটের ভেতর মারা যায়, আর না হয় মিসক্যারেজ হয়ে যায়। এর মধ্যে যদি বাচ্চা কনসিভ করে তাহলে 2-3 মাসের মধ্যেই মিসক্যারেজ হয়ে যাবে, এবং যদি কেউ প্রেগন্যান্সি অবস্থায় আসবে তাহলে 6-7 মাসের মধ্যেই বাচ্চা পেটের ভেতরেই মারা যায়। বাসায় যাতে এমন সমস্যা না হয় সেই জন্য তার আম্মা আশুলিয়া একজন মহিলা কবিরাজের কাছে পর্যন্ত যায়, যিনি নাকি 20 টাকার বিনিময়ে পানি দেখে বলে দিতে পারেন কার কি সমস্যা। এর সমাধানও নাকি সেই পানির মধ্যে দেখতে পেতেন। সেই কবিরাজ তাকে কালো জিরা পরা দিল এবং সারা বাড়িতে ঘরে ছিটিয়ে দিতে বলল, এবং কয়েকটা তাবিজ দেয় বাড়িতে ঢোকার গেটগুলোতে, সেখানে পুঁতে দিতে হবে, তাহলে নাকি আর সমস্যা হবে না। তো কবিরাজ যেভাবে বলে দিয়েছে তিনিও সেভাবে কাজগুলো করেছেন, কিন্তু কোনো কিছুই হয়নি। বরং তার আম্মা এবং আব্বা দুজনেরই একসাথে একটা সমস্যা দেখা দেয়, তা হচ্ছে তারা যখন গভীর ঘুমে থাকে তখন বুকের মধ্যে একটা অস্বাভাবিক চাপ তারা অনুভব করে। ধীরে ধীরে ব্যথাটা বাড়তে থাকে এবং ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই ব্যথাটা চলে যায়। একদিন রাতে রুমির আম্মা ঘুমের মধ্যে অনুভব করছিল তার গলা কেউ জোরে চাপ দিয়ে ধরে আছে। সেই মুহূর্তে তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। তিনি চোখ খুলে দেখেন একটা লোক যার চোখের মণিগুলো বাইরে বেরিয়ে আছে। চোখ থেকে ওই মণিগুলো, পুরা চোখটা যেহেতু বাইরে কোটর থেকে বের হয়ে আছে, সেখান থেকে অনবরত রক্ত ঝরছে। লোকটার মাথার একটা পাশ থেতলে গেছে। ভয়ে তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। এর মধ্যে কোনো কারণে রুমির আব্বার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন তার স্ত্রীর জিভ বের হয়ে গেছে এবং মুরগি জবাই করে যেরকম ছটফট করে একটি মানুষ, অথবা মৃগী রোগীরা যেমন ছটফট করে তেমন গড়াগড়ি করছে। পরে তাকে ডাক দিয়ে ওঠানোর চেষ্টা করে তিনি ইশারায় বুঝাচ্ছেন তার বুকে অনেক ব্যথা। সেদিন রাতে তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন তিনি হার্ট অ্যাটাক করেছেন এবং তার 2টা ব্লক দেখা গেছে, ইমার্জেন্সি রিং পরাতে হবে। মেডিকেল থেকে বাসায় আসার পর তিনি সবকিছুই সবাইকে বলেন। এই কথা শুনে তার হাজবেন্ডও বলে সেও নাকি প্রায় একই জিনিস স্বপ্নে দেখে। এর মধ্যে রুমির ভাবি জানান তার বাচ্চা হবে। যেহেতু তাদের বাসায় কোনো বাচ্চা হতে গেলে সমস্যা হয়, তাই সকলে মিলে ভালো কবিরাজ খোঁজাখুঁজি শুরু করে। অনেক জায়গায় অনেক কবিরাজের কাছে যান, কিন্তু তারা টাকা খায় আর কাজের কাজ কিছুই হয় না। পরে আন্টির সাথে কথা বলে জানা গেল তাদের জানা কোনো ভালো কবিরাজ আছে কিনা, যদি থাকে তাহলে জানতে। এই সমস্যাটা শুরু হয় 2013 সালে, যখন তাদের নতুন বাড়ি তারা করে, এবং তখন থেকেই সেই সমস্যা শুরু। তো বাড়ির মালামাল চুরি হওয়ার ভয় বেশ ছিল। যারা নেশা করত, ওই নেশার টাকার জোগাড় করার জন্য তারা বাড়ি বাড়ি চুরি করত ওই এলাকায়। তাই পাহারা দেওয়ার জন্য একজন কেয়ারটেকার সেখানে রাখা হয়, যার বয়স এরকম 28-29 হবে। একদিন রাতে 4-5 জন নেশার টাকার জন্য তাদের বাসায় ঢুকে চুরি করার জন্য। চুরি করার সময় সেই কেয়ারটেকার দেখে ফেলে, বাধা দিতে গেলে তাকে বেদম মারে, এবং সে যাতে তাদের হামলা করে মারতে না পারে সেজন্য তার হাত দুটো এবং মুখ তারা বেঁধে ফেলে, যাতে চিৎকার করে লোকজন জড়ো করতে না পারে। তো তারা প্রথমে তার চোখগুলো উপড়ে নেয়। ব্যথায় তিনি চিৎকার করতে চাইলেও চিৎকার দিতে পারে না, গোঙানির মতো শব্দ করে যাচ্ছিল, এবং গোঙানি থামানোর জন্য তারা ইট দিয়ে তার মাথায় অনবরত ভারী মারতে থাকে। মাথাটা থেতলে কিছু জিনিস, তখন তারা যখন মাথাটা থেতলে ফেলে লোকটা অচেতন অবস্থায় হয়ে যায়, তখন তারা কিছু জিনিস চুরি করে পালিয়ে যায়। ভোরের দিকে রুমির আব্বা নামাজের জন্য উঠে কেয়ারটেকারকে ডাকার জন্য, তো দেখে যে গেট নক করছে কিন্তু কোনো খুলছে না। তো যখন কেয়ারটেকারকে তার রুম থেকে ডেকে আনতে পারছিল না, তখন সে একটু সামনের দিকে যায়, বাড়ির একটা পাশে যায়। ডাকতে ডাকতে
তো গিয়ে দেখেন সেখানে কেয়ারটেকারের অবস্থা করুন। তার কাছে যায়, মুখে হালকা স্পষ্টভাবে শুনতে পায় পানি পানি পানি। অবস্থা তো খারাপ, কিন্তু ভয়ে তিনি সেই পানি দেওয়ার সাহস পায়নি। পুলিশের ঝামেলা হবে দেখে প্রথমে সিদ্ধান্ত নেয় যে বাড়ির কাছাকাছি যেহেতু রেল লাইন আছে, সেই রেল লাইনের উপর ফেলে দিয়ে আসবে যাতে ট্রেন আসে এবং সবাই ধারণা করে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। কারণ যে অবস্থা ছিল তাতে মরে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ মাথা পুরা থেতলে আছে। তো সেদিন তারা আন্টি ও তার হাজবেন্ডের সাথে পরামর্শ করে, কিন্তু তারা এই ব্যাপারে সায় দেয় না। তারা জানায় মেডিকেলে নিয়ে যাক, তার পরিবারকে জানানো হোক, কিন্তু পুলিশ কেস হবে বলে তারা সেটা এড়িয়ে যেতে চায়। পরে তার হাজবেন্ড বুঝিয়ে একটা ভ্যান ঠিক করে এবং সাথে 2 জন ভাড়াটিয়া দিয়ে স্থানীয় মেডিকেল, যেটি আহসানুল্লাহ জেনারেল হাসপাতাল, পাঠিয়ে দেয়। ভাড়াটিয়াদের বলে দেওয়া হয় তারা যেন গিয়ে বলে ট্রেনের সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে, কিন্তু সেই মেডিকেল থেকে বলে দেওয়া হয় ঢাকা মেডিকেলে নিয়ে যেতে। পরে তারা তার পরিবারকে জানায়। পরিবারে তার মা এবং 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছিল। সংসারে একমাত্র উপার্জন করত সে একাই। ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, তারা বলে তারা দেখবে না, বলে দেয় পুলিশি কাগজ দেখাতে হবে, এই সেই অনেক কিছু। তার স্ত্রী ও মা অসহায় হয়ে পড়ে, তাদের বাসায় সাহায্যের জন্য যায়, কিন্তু তারা কোনোভাবেই সাহায্য করে না। হাতে পায়ে পর্যন্ত ধরে, কিন্তু বিবেক কোনো কাজ করে না। সেদিন বিবেকটাও মারা গেছিল। মানুষ বেঁচে থাকতেই মূল্যায়ন পায় না, আর সে তো এখন সেখানে একটি লাশ। সমস্যাটা তৈরি হয় যখন যেহেতু স্থানীয় মেডিকেল থেকে বলে দেওয়া হয় এটা অ্যাক্সিডেন্ট কেস, কিন্তু পোস্টমর্টেম করে দেখে মার্ডার কিনা তা দেখবে, পুলিশ কেস ছাড়া লাশ দিবে না। কি করবে, কার কাছে যাবে, কিছুই বুঝতে না পেরে এলাকার লোকদের সহায়তায় লাশ আনার জন্য শাহবাগ থানায় অজ্ঞাতনামা একটা মামলা করে। 3 দিন পর তার হাজবেন্ডের লাশ বের করে আনতে সক্ষম হয়। এবার লাশ দাফন নিয়ে হয় আরেক ঝামেলা। তার স্ত্রী আর মা চাইছিল, মানে ওই কেয়ারটেকারের স্ত্রী আর মা চাইছিল লাশ দেশের বাড়িতে নিয়ে যাবে, কিন্তু টাকার সমস্যার জন্য তারা নিতে পারেনি। তাই কবরস্থানে দাফন করবে, এখানকার স্থানীয় কবরস্থানে। এটা ভেবে অ্যাম্বুলেন্স নিয়ে ডাইরেক্ট তারা ওখান থেকে কবরস্থানে চলে যায়। ইমাম সাহেব লাশের মুখ দেখে বলে, কাউন্সিলরের অনুমতি না পেলে তো এই লাশ এখানে দাফন দিতে দিবে না, যেহেতু এটি একটি স্বাভাবিক মৃত্যু না। এই অসুস্থ শরীর নিয়ে সারাদিন কাউন্সিলের বাড়িতে অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা শুরু। যে ওয়ার্ডের কাউন্সিলর সেটার নাম আমরা প্রকাশ করছি না। সন্ধ্যার দিকে কাউন্সিলের কাছ থেকে অনুমতি পাওয়া যায়, নিয়ে রাত 8টার দিকে লাশ দাফন করা হয়। এর কিছুদিন পর তার স্ত্রীর বাচ্চাটার মিসক্যারেজ হয়ে যায়। একটা মানুষের জন্য এইটা একটা অনেক বড় ধাক্কা। স্বামীর সাথে সাথে নিজের বাচ্চাটাও চলে গেলেন। তার স্ত্রী আর তার মা কোথায় গেছে কেউ জানে না। পরে খবর নিতে নিতে একটা পর্যায়ে না যায় যে ওই কেয়ারটেকারের স্ত্রী আর তার মা কোথায় গেছে কেউ জানে না। তবে অনেকে বলে তার স্ত্রী দেশের বাড়ি চলে গেছে। এদিকে রুমির ভাবির বাচ্চাটাও মিসক্যারেজ হয়ে গেছে। 2019 সালে রুমির বাচ্চা হবে শুনে তারা অনেক কবিরাজ খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু পায় না। 2020 সালে জানুয়ারিতে রুমির ছেলে সন্তান হয়। প্রথমে সবই ঠিক ছিল, কিন্তু 6 মাস পরে তারা বুঝতে পারে বাচ্চার মধ্যে সমস্যা আছে। কিন্তু ডাক্তারের কথা অনুযায়ী বাচ্চার অধিক খিঁচুনির সমস্যা আছে, যার জন্য বাচ্চাটার ব্রেন এবং নার্ভের ইমপ্রুভ হচ্ছে না। এখন তাদের ধারণা তাদের বাচ্চার এই সমস্যা হয়তো সেই কারণে। এক কবিরাজ বলেছে বাচ্চাকে দূর থেকে জিন নজরে রাখছে, জিনের নজর দেওয়া যেদিন বন্ধ হবে সেদিন নাকি তার বাচ্চা সুস্থ হওয়া শুরু করবে। এরপরে রুমের মা আরেকবার হার্ট অ্যাটাক করে, আবার ব্লক দেখা দেয়, এবং প্রতিবার হার্ট অ্যাটাক করার আগে সেই কেয়ারটেকারকে দেখতে পায় সেই চেহারায়। 2021 সালে রাত 2টায় রুমির আম্মা বুকের ব্যথা শুরু হয় এবং সারা রাত ব্যথা সহ্য করার পরে তিনি হাসপাতালে নেওয়ার পরে মারা যান। হার্ট আর রেসপন্ড করে না। এখনো নাকি সেই বাসায় বাচ্চার মিসক্যারেজের ঘটনা ঘটে। যদি এক্সেপশনাল কিছু, যদি কোনো মানুষ প্রেগনেন্ট হয় সেই বাসায় মিসক্যারেজ নাকি হয়ে যায়, এবং মিসক্যারেজটা 3-4 মাসের মধ্যেই হয়। এটি ঢাকার আশপাশের কোন একটি জায়গার ঘটনা, যেটি আমাদেরকে শিমু আপু শেয়ার করেছেন। শিমু আপুকে অনেক অনেক ধন্যবাদ তার ঘটনার জন্য।
আমরা ঘটনার জিস্ট থেকে বুঝতে পারলাম যে কারো কোনো ক্ষতি করতে চাইলে, সাহায্য না করলে মাঝে মাঝে নিজের উপর দিয়ে জিনিসগুলোর কিন্তু একটা ঝড় বয়ে যায়, যেগুলো আমাদের জীবনের উপর একটা বড় প্রভাব ফেলতে পারে। তাই আমি সবাইকে বলবো যে আপনারা যারা আছেন তারা বেশি বেশি সাদাকা করবেন, নিজের শরীর, নিজের জন্য, পরিবারের জন্য সাদকা করবেন। একটি টাকা অ্যামাউন্ট ফিক্সড রাখবেন সাদকার জন্য। যত বেশি সাদকা করবেন সেগুলো জান মালের উপর দিয়েই আপনার যাবে। এটার ব্যাপারে কিন্তু একটা হাদিসও আছে, সেটা পরে শেয়ার করবো, এখন আর হাদিসের সময় নেই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের মার্জিয়া আপু। তিনি যে ঘটনাটি শেয়ার করেছেন সেটি আলিমুদ্দিন নামে একজন ভাই পাঠিয়েছেন। ঘটনাটি আলিমুদ্দিন ভাইয়ের দাদার চাচা, অর্থাৎ তার বড় বাবার। তো আলিমুদ্দিন ভাইয়ের বড় বাবার নাম ছিল ইলমুদ্দিন এবং ঘটনাটা 1996 দিকে। 1996 দিকে ইলমুদ্দিন শাহ তখন 20 থেকে 22 বছরের একজন যুবক। তো তারা যখন যে এলাকায় থাকতো সেটা ছিল পাকিস্তানের কোন একটা গ্রাম। সে এলাকায় তাদের বাড়িটা ছিল এমন যে মাঝখানে একটা বিশাল উঠান, দুই পাশে ঘর। তারা এবং তাদের বাবা, চাচারা এবং চাচাতো ভাইয়েরা একসাথেই থাকতেন, জয়েন্ট ফ্যামিলির মতো। তারা সবাই একজোট হয়ে থাকতেন বিধায় তাদের মোটামুটি সে এলাকার মোটামুটি সবাই কথা বলতে একটু হিসাব করে কথা বলতো এবং এলাকায় বেশ একটা ভালো প্রভাব ছিল তাদের। তো ইলমুদ্দিন শাহর বাবা, চাচারা ছিলেন গ্রামের মাতবর টাইপের লোকজন। কিন্তু গ্রামের এক লোক যার নাম ছিল নাজিব শাহ, তিনি তখন নতুন বিয়ে করেন এবং তিনি যে মহিলাকে বিয়ে করেন তার নাম ছিল নিসা। নিসা দেখতে ছিল অনেক সুন্দরী। তো বলা বাহুল্য যে নিসার চোখ ছিল অসম্ভব সুন্দর। তিনি পর্দা করলো, তার চোখ দেখে মায়ায় পড়েনি এমন লোক সেই গ্রামে ছিল না বললেই চলে। তার কথাবার্তাও ছিল অসম্ভব সুন্দর। তো বখাটে টাইপের হওয়াতে ইলমুদ্দিন এবং তার চাচাতো ভাইদের নজর পড়ে যায় সেই মহিলার দিকে এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করে সেই মহিলার সান্নিধ্যে যাবার। কিন্তু মহিলা ছিলেন খুবই স্বামী ভক্ত এবং সৎ একজন মহিলা, তাই তিনি তাদের কখনোই প্রশ্রয় দিতেন না। তবুও তারা নিসাকে বিরক্ত করেই চলছিল। এভাবে বেশ কিছুদিন যাবার পর ইলমুদ্দিন ও তার ভাইদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নিসা তার স্বামী নাজিবকে একদিন তার সমস্যার কথাটা খুলে বলেন এবং এরপর কয়েকবার সেই মহিলার স্বামী নাজিম ইলমুদ্দিনের ও তার ভাইদের ব্যাপারে ওই নালিশ করেন তাদের বাবার কাছে। কিন্তু ইলমুদ্দিনের বাবা সেই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে ক্ষিপ্ত হয়ে ইলমুদ্দিন এই বিচার দেওয়ার কারণে তার ভাইয়েরা মিলে সেই মহিলাকে আরো বিরক্ত করা শুরু করে দেয়। তো একদিন নিসা যখন পাশের কুয়া থেকে পানি আনতে যায় তখন ইলমুদ্দিন তার সাথে অসভ্যতা করে, আর তখন নিসার স্বামী নাজিব বাজার থেকে ফিরছিল। তো এটা তার চোখে পড়ে যায়। সে ইলমুদ্দিনকে সেদিন বেশ মারধর করে। যেহেতু ইলমুদ্দিন তখন একাই ছিল তাই তাকে নাজিব বেশ মার খেয়ে ইলমুদ্দিন বাড়ি ফিরে যায় এবং তার বাবাকে বলেন যে নিসা এবং নাজিব তাকে তাদের বাড়িতে ডেকে নেয় এবং যেহেতু নাজিব ছিল অসচ্ছল তাই তার স্ত্রী ইলমুদ্দিনকে বাড়িতে ডেকে কুপ্রস্তাব দিয়েছে। তো নাজিব কিছু টাকার বিনিময়ে তার স্ত্রীর সাথে সময় কাটানোর প্রস্তাব দেয়। ইলমুদ্দিন আরো বলেন যে সাক্ষীও আছে, এ সাক্ষী হচ্ছেন তার চাচাতো ভাইয়ের। তো ইলমুদ্দিনের এসব কথা শোনার পর তার বাবা নাজিবকে ডেকে গ্রাম্য সালিশ বসায় এবং সেই সালিশে নাজিব ও তার পরিবারকে পুরো গ্রামের সামনে বেশ অপমান করা হয় এবং এক ঘর করে দেয়া হয়। এরপর নাজিব সে অপমান সহ্য করতে না পেরে সেই রাতেই গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তো নাজিবের মৃত্যুর পরে যেটা আরেকটা ঘটনা ঘটে যায় যে তার মার ওই সে অসুখটা সহ্য করতে পারে নাই, না করার কারণে তার মাও 2 দিন পর মারা যায়। যেদিকে নাজিবের স্ত্রী নিসা স্বামী এবং শাশুড়িকে হারিয়ে অসহায় হয়ে পড়ে কারণ তারা তো তাদের উপার্জনের একমাত্র মানুষ ছিল নাজিব। তাছাড়া নিসা তখন 4 মাসের গর্ভবতী, কিভাবে কি করবেন, কিভাবে গোছাবেন সেটা বুঝতে পারছিলেন না। আর তাছাড়া নিসার পরিবারের অবস্থাও খুব একটা ভালো ছিল না, খারাপই ছিল। তিনি যে বাবার বাড়িতে ফিরবেন সেটাও পারছিলেন না। তিনি ভেবেছিলেন যখন তার ডেলিভারি ঘনিয়ে আসবে তখন তিনি বাবার বাড়িতে যাবেন, কিন্তু এই সময়টা তো তার চলতে হবে। তাই নিসা যেহেতু একা এবং এই গ্রামে তাকে এক ঘরে করে দেওয়া হয়েছে, তাই নিসা গ্রামের বাড়িতে বাইরে গিয়ে অন্য মানুষের কাজ করে কিছু টাকা আয় করতেন এবং সেটা দিয়ে তিনি চলতেন আর কি, তার চলে যেত। এমন করেই বেশ কয়েকদিন চলছিল।
প্রায় মাস তিনেক পর ইলমুদ্দিন তার চাচাতো ভাইয়েরা চুপ থাকলেও আবারও সুযোগ খুঁজতে থাকে। তো ইলমুদ্দিনের চাচাতো ভাইয়েরা ইলমুদ্দিনকে বলে, দেখো যা হওয়ার হয়ে গেছে, যেহেতু মেয়েটা গর্ভবতী, তাকে আর বিরক্ত না করি, ওকে আমরা ছেড়ে দিই। কিন্তু ইলমুদ্দিন সে কথা আসলে রাজি হয় না, কারণ নাজিব তাকে মেরেছিল, সেই ক্রোধটা তিনি এখন নিসার উপর নিবে। সে তো ক্ষুব্ধ একদম, তার মানে প্রতিশোধটা তখনও শেষ হয়নি। তাই একদিন দুপুরে ইলমুদ্দিন নিসার বাড়িতে যায় এবং দেখতে পায় নিসা বাড়িতে নেই। তো তখন ইলমুদ্দিন নিসার বাড়িতে বাইরে আড়াল থেকে অপেক্ষা করতে থাকে কখন আসবে। তো যখন সন্ধ্যা হয় তখন সে দেখতে পায় নিসা তার বাড়ির দিকে আসছে। সেদিনের পর থেকে ইলমুদ্দিন আরো 2 দিন নিসার উপর নজর রাখা শুরু করে এবং তারা দেখে নিসা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সন্ধ্যার পর ফিরে আসে। তো এভাবে 2 দিন দেখার পর যখন ইলমুদ্দিন বুঝতে পারে যে নিসা কাজ করে ভালোভাবে দিন যাপন করছিল, তখন তার মাথায় দুষ্ট বুদ্ধি আটে। সে তার বাবা, চাচা এবং ভাইদের সহ নিসার বিরুদ্ধে সালিশ বসায় এবং তাকে দুশ্চরিত্র বলে অভিযোগ করে। এটা তাদের প্ল্যান যে আসলে যেভাবেই হোক তাকে তারা এই গ্রাম থেকে বিতাড়িত করবে, নাহলে একটা জিনিস করাতে বাধ্য করবে এবং শাস্তি হিসেবে তাকে জীবিত কবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সালিশে। যেহেতু সেই গ্রামে তারা প্রভাবশালী ছিল, তাই কেউ সেদিন এই সিদ্ধান্তের উপর কোনো কথা বলেনি। সেদিন রাতেই ইলমুদ্দিন ও তার পরিবার লোকজন মিলে তাদের কবরস্থান থেকে কিছুটা দূরে 7 মাসের গর্ভবতী নিসাকে সন্তান সহ জীবিত মাটি চাপা দেয়। আর এই সব কিছুর নেতৃত্ব দিয়েছিল সেই ইলমুদ্দিন। তো যাই হোক, এভাবে দিন গড়াতে থাকে, কেটে যায় প্রায় বছর খানেক। এদিকে প্রায় 2 বছর পর ইলমুদ্দিনের বড় বোন ইনায়া এবং তার স্বামী আশফাক তাদের বাড়িতে আসে। তো ইনায়া ছিল 6 মাসের গর্ভবতী। সারাদিন ইনায়া মা, ভাই বোন, আত্মীয়দের সাথে সময় কাটাচ্ছিল। সন্ধ্যা গড়িয়ে এলে ইনায়া তাদের বাড়ির উঠানে বসে সবার সাথে কথা বলছিল, গল্প করছিল। গল্প করার এক পর্যায়ে হঠাৎ ইনায়ার চোখ যায় তাদের বাড়ির এক কোণে থাকা ডালিম গাছের দিকে। সে কোনো কথা না বলে সবার মাঝখান থেকে উঠে সেই ডালিম গাছের কাছে চলে যায়। ইনায়ের মনে হচ্ছিল তাকে কেউ সেদিকে ডাকছে। সে গাছের কাছে যায়, তারপর গাছ থেকে অপরিপক্ক একটা ডালিম ছিঁড়ে হাতে নেয় এবং সেটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বেশ কিছুক্ষণ পর তার এক চাচি বিষয়টা খেয়াল করেন এবং তিনি ইনায়াকে ডাকতে থাকেন। ইনায়া তার কোনো কথায় কোনো ধরনের সায় দেয় না এবং সেই হাতে ডালিমের দিকেই তাকিয়ে থাকে সে। এরপর সেই চাচি উঠে গিয়ে ইনায়ের কাঁধে হাত দিয়ে তাকে ডাক দিয়ে দিতে ইনায়া তখন হুঁশে ফিরে আসে। হুঁশে ফিরে আসার পরই সে বেহুশ হয়ে যায়। সাথে সাথে সবাই দৌড়ে আসে, ইনায়াকে ধরাধরি করে ঘরে নিয়ে গিয়ে মাথায় পানি ঢালতে থাকে। কিছুক্ষণ পর ইনায়ার হুঁশ ফিরে। এর মধ্যে তার বাবা একজন হেকিম ডেকে নিয়ে আসেন। যেহেতু ঘটনাটা অনেকদিন আগের, তখন ডাক্তারের এত ছড়াছড়ি ছিল না। গ্রামে কিছু হলে সবাই হাকিম ডাকত, এলাকার লোকজনরা কি ওখানকার শল্য চিকিৎসক বলা চলে। তো যাই হোক, সেই চিকিৎসক আজ সাহেব আসেন, ইনায়াকে দেখে বলেন যে মাতৃত্বকালীন সময় এরকম হতে পারে, শরীরে হয়তো কোনো কারণে দুর্বল ছিল। তো তিনি কিছু খাবার সাজেস্ট করেন এবং গাছগাছাড়ার তৈরি কিছু ওষুধ দিয়ে, কিছু বনজ ওষুধ দিয়ে চলে যান। এরই মধ্যে রাত গভীর হয়ে যায়। গভীরভাবে সে ঘুমাচ্ছিল। হঠাৎ ইনায়ার স্বামী আশফাকের ঘুম ভেঙে যায়। তিনি লাফিয়ে ওঠেন ঘুম থেকে। উঠে দেখতে পান ইনায়া তার পাশে নেই। তখন তিনি সবাইকে ডাকেন চিৎকার করে, বলেন ইনায়া তাদের কবরস্থানের দিকে গেছে। সবাই মিলে বের হয় ইনায়াকে খুঁজতে। যখন তারা কবরস্থানের দিকে যায়, সেখানে তারা ইনায়াকে দেখতে পায় না। এরপর তারা আশেপাশে খুঁজতে লাগে। তো খুঁজতে খুঁজতে একটু সামনে গিয়ে তারা দেখে ওই যেখানে নিসাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, ঠিক সেই কবরের ভেতর বুক সমান মাটিতে ডেবে ইনায়া অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই মিলে মাটি সরিয়ে ইনায়াকে গর্ত থেকে তুলে বাড়িতে নিয়ে আসে। তবে ইনায়াকে যখন গর্ত থেকে তোলা হচ্ছিল, তখন ইলমুদ্দিন খেয়াল করে যে কোনো একটা মহিলা অবয়ব, যার চুলগুলো খোলা অবস্থায় ছিল আর সেই চুলে তার মুখটা ঢাকা, সে সেই কবরের কাছ থেকে গাছের ডালে বসে হাসছিল, ওই কবরস্থানের গাছে, এবং তার কোলে ছিল একটা ছোট্ট বাচ্চা। কিন্তু ইলমুদ্দিন তার ভাইকে বলতে যাবে, তখন সে দেখে সেই অবয়বটা সেখান থেকে ভ্যানিশ হয়ে গেছে
তাই সে তা কাউকে আর কিছু বলতে পারে নাই। আর যেহেতু ইনায়ার সারা শরীরে মাটি লেগেছিল, তারা একটু বিজি হয়ে যায়, তাকে মাটি টাটি সরানো নিয়ে। বাড়ি টানার পর তার মা চাচিরা মিলে তাকে গোসল দেয়। ইনার তখনও হুঁশ ফেরেনি। আর এরই মধ্যে ইলমুদ্দিনের বাবা তাদের এলাকার একজন মৌলভী সাহেবকে ডেকে নিয়ে আসেন। মৌলভী সাহেব এসে তদবির করার পর ভোরবেলা ইনায়ের হুঁশ ফেরে, এবং মৌলভী যখন ইনায়াকে জিজ্ঞাসা করেন ইনায়া কিভাবে সেখানে গেল, তখন ইনায়া বলেন সে ঘুমাচ্ছিল। হঠাৎ করে সে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পায় এবং সে ঘুম থেকে উঠে পড়ে এবং বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে সেটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ইনায়া ঘর থেকে বের হয়ে বাইরে চলে যায় এবং ইনায়া একটু সামনে এগোতে গেলেই দেখে যে বাচ্চার কান্নার আওয়াজটা আরো স্পষ্ট। তাই সে কোনো কিছু না ভেবে শুধু সামনে এগোতে থাকে। একটা সময় সে বুঝতে পারে সে অনেক দূর এগিয়ে চলে এসছে। তখন সে ভয় পেয়ে যায়, বাড়ির দিকে পা ঠিকই বাড়ায়, কিন্তু যেই ইনায়া বাড়ির দিকে পা বাড়িয়েছে ঠিক তখন একটা ছোট বাচ্চা এসে ছোট দুটি হাত দিয়ে ইনায়ার বাম পা চেপে ধরে। সেই হাত দুটি এতটাই শক্ত ছিল যে ইনায়া কোনোভাবেই ছাড়াতে পারছিল না। ইনায়া যখন পা ছাড়ানোর জন্য জোর করছিল, তখন দেখল সেই বাচ্চাটির নাড়ি তাদের নাভির সাথে লাগানো, এবং সেই নাভিটা অপর প্রান্ত থেকে কেউ টান দিয়ে ইনাকে ধপাস করে সে মাটিতে পড়ে যায়, এবং সেই বাচ্চা সহ ইনায়াকে কেউ পেছন দিকে টেনে নিয়ে যেতে থাকে। টানতে টানতে এক পর্যায়ে বাচ্চাটি একটি উঁচু স্থানে গিয়ে হঠাৎ করে আটকে যায়। সেই উঁচুর মাটির স্তূপ সরে গিয়ে সেখানে একটি গর্ত তৈরি হয় এবং সেখান থেকে একজন মহিলা উঠে আসে, আর তার সাথে সেই বাচ্চাটির নাড়ি লেগেছিল। তার মানে ওই বাচ্চাটা যে ইনায়াকে ধরেছিল, সেই বাচ্চাটার কানেকশন মানে নারের সাথে এই মহিলার কানেকশন নাভির সাথে, বাচ্চাটার সাথে নার পেঁচানো, এবং সেই নার দিয়ে তারা আসলে মহিলার তখন এই বাচ্চা সহ ইনায়াকে টেনে কবরের কাছে চলে এসছে। তো মহিলার মুখটা দেখতে ছিল খুবই ভয়ঙ্কর। মুখের মাংসগুলো পচা ছিল, পচে গিয়ে সেখান থেকে গন্ধ আসছিল। মুখের কয়েক জায়গায় মাংস পচে পরে সেখানে হাড় দেখা যাচ্ছিল। তো মহিলা বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে থাকে। বাচ্চাটা তখন হাসতে হাসতে বলে ওঠে, আমি ये हमारी शिकार है, इसे मिट्टी पे मिटा दो আম্মু, মিটা দো। বলছে যে আম্মু এ আমাদের শিকার, ওকে মাটিতে মিশিয়ে দাও। তো ইনায়া কিছু বোঝার আগেই সে মহিলা ইনাকে একটা লাথি মেরে মহিলা যে গর্ত থেকে উঠে এসেছিল সেখানে ফেলে দেয় এবং পা দিয়ে সেই গর্তে মাটি ফেলতে থাকে আর হাসতে থাকে। ইনায়া দু হাতে সর্বশক্তি দিয়ে উঠে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই উঠতে পারে না। এদিকে মাটি প্রায় তার বুক সমান হয়ে গেছে। তখনই ইনায়ার কানে তার স্বামী আশফাকের কণ্ঠ ভেসে আসে। এরপর ইনায়ার আর কিছু মনে ছিল না। তখন মৌলভী সাহেব আশফাককে জিজ্ঞেস করেন যে সে কিভাবে জানলো যে ইনায়া কোথায় আছে। তখন আশফাক জানায় সে ইনায়ার পাশেই ঘুমাচ্ছিল। তো ঘুমের মধ্যেই আশফাক স্বপ্নে দেখে ইনায়া তার পাশে ঘুমাচ্ছে, কোথা থেকে যেন একটা ছোট্ট বাচ্চা উঠে এসে ইনায়ার পেটের উপরে বসে। ইনায়ার পেটের ভেতর খামচে খামচে মাটি বের করে আনছিল। আশফাক তখন সেই বাচ্চাটাকে থামানোর জন্য বসতেই ঘরের মাঝখানে দেখে একটা 3টা গর্ত খোঁড়া। তো আশফাক স্বপ্নের মধ্যেই দেখতে পায় একজন ভয়ঙ্কর চেহারার মহিলা, ঠিক ইনায়া যেমন বর্ণনা দিয়েছে তেমন। সে ইলমুদ্দিনকে টেনে হিচড়ে নিয়ে আসে এবং সেই 3টি গর্তের ঠিক মাঝখানের গর্তে তাকে ফেলে দেয়। তার পেট থেকে নাড়ি ভুড়ি টেনে টেনে বের করে নিয়ে আসে, এনে সে পাশে রেখে দেয় এবং মাটি চাপা দেয়। আশফাক তাকে বাঁচানোর চেষ্টা করতে যাবে, তখন সে বুঝতে পারে তার হাত পা অবশ হয়ে গেছে, একদম অবশ। সে বিন্দু মাত্র নড়তে পারছিল না। তো আশফাকের দৃষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার সেই মহিলা ইলমুদ্দিনকে মাটি চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই ফিরে আসে তার শ্বশুর, এবং সেই শ্বশুরকে টানতে টানতে তার শ্বশুর 2 হাতে সেই মহিলাকে কাকুতি মিনতি করছিল যে আমাকে মাফ করে দাও, কিন্তু সেই মহিলা ইলমুদ্দিনের মতো তাকেও তার বাম পাশের গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। এরপর ধীরে ধীরে ইনায়াকে দিকে আসতে থাকে। তো তখন ইনার পেটের উপর বসে থাকা যে বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটা হাসতে থাকে এবং বলতে থাকে, कब्रिस्तान के पास ले चलो ना अम्मी, वहां से मिट्टी दूंगा, मिट्टी के साथ मिला दूंगा। বলেই বাচ্চাটা খুশিতে হাততালি দিতে থাকে। তখন সেই মহিলা উঠে
জরুর করুঙ্গা মেরে লাল, চলো বেটা বলেই সে এক হাতে বাচ্চাটা কোলে নিয়ে আর এক হাতে ইনায়ের চুল ধরে টেনে নিয়ে যেতে থাকে। যেতে যেতে যখন তারা ইনায়াকে কবরস্থান পর্যন্ত নিয়ে যায়, তখন আশফাকের ঘুম ভেঙে যায় এবং সে দেখে ইনায়া বিছানায় নেই। তো তারপর সেই স্বপ্ন অনুযায়ী সবাইকে নিয়ে সেখানে গেলে ইনায়াকে সে অবস্থায় পায়। তো মৌলভী সাহেব সবকিছু শুনে ইনায়াকে কিছু পানি পরা দেয়, কিছু তদবির দেয়, চলে যান, বলে না 2 দিন পরে আসবো, বিস্তারিত জেনে তারপর আপনাদের জানাবো। তো সেদিন সারাদিন আর কোনো সমস্যা ছিল না। ঠিক তার পরের দিন রাতে সবাই যখন ঘুমাচ্ছে, এমন সময় কোথা থেকে যেন হঠাৎ বাচ্চার আওয়াজ পেতে থাকে সবাই। একে একে পুরো বাড়ির মানুষ ও একই শব্দে সবাই উঠোনে বেরিয়ে আসে, কিন্তু কোথাও কোনো বাচ্চা তারা খুঁজে পায় না। হঠাৎ করে ইনায়ের পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়, সেই সাথে রক্তক্ষরণ। বাড়ির সবাই এবং আশফাক ইনায়াকে নিয়ে হাকিমের কাছে যায়, কিন্তু সেখানে নেবার কিছুক্ষণের মধ্যেই ইনায়া মারা যায়। এদিকে ইলমুদ্দিন আর তার বাবা মিসিং, সেটা কেউ খেয়াল করেনি। ইনায়ার লাশ নিয়ে বাড়িতে আসার পর সবাই বুঝতে পারে যে এত কিছু যে ঘটল, এতক্ষণ ইলমুদ্দিন ও তার বাবাকে তো কোথাও দেখা যায়নি। তখন ভোর হতে শুরু করেছে, আশেপাশে মসজিদে আজান পড়ে গেছে, বেলা বাড়ছিল। যেহেতু ইনায়ের দাফন করতে হবে, সেজন্য অনেক কাজ আছে। সবাই তাই ইলমুদ্দিন ও তার বাবাকে খোঁজ করতে লাগলো, কিন্তু আসলে তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন অবস্থায় ইনায়ের গোসল শেষ করানোর জন্য আশফাক ও বাড়ির অন্যরা কবর খুঁড়তে থাকে। তো কবরস্থানের দিকে যখন যায়, তখন তারা দেখতে পায় কবরস্থানের বাইরে ঠিক ওই জায়গাটায় যেখানে নিসাকে কবর দেওয়া হয়েছিল, সেখানে ইনায়াকে পাওয়া গিয়েছিল। সেখানে একসাথে ইলমুদ্দিন ও তার বাবাকে কেউ পুঁতে রেখেছে। সবাই যখন কাছে যায়, তারা দেখতে পায় দুজনই মৃত। তাছাড়া ইলমুদ্দিন ও তার বাবার পুরো মুখে এবং ঘাড়ে কুকুর শিয়ালের কামড়ালে যেরকম দাগ থাকে, ঠিক সেরকম দাগ। কয়েক জায়গার মাংস সেখান থেকে হয়তোবা কুকুর শিয়ালরা যদি কামড়ে থাকে তারা খুবলে নিয়ে গেছে। দেখতে লাগছিল খুবই বিভৎস। সবার মাঝে তখন একটা আতঙ্ক বিরাজ করছিল, যেহেতু সবাই জানতো নিসার ব্যাপারটা। গ্রামের কেউ অস্বীকার করতে পারবে না নিসার সাথে কি ঘটেছিল, তাই তারা খুব ভয় পেয়ে যায়। কিন্তু নিসার কথা শুধু ইনায় আর আশফাকই জানত না। তার যেহেতু তারা প্রায় 2 বছর পরে এই বাড়িতে এসেছিল, তারপর তাদের লাশ গর্ত থেকে উঠিয়ে সবাই বাড়িতে নিয়ে আসে। লাশ গোসল করিয়ে কাফন পরিয়ে 3টি লাশই একসাথে জানাজার জন্য নিয়ে যাওয়া হয়। এজন্য লাশের মিছিল যাচ্ছে। জানাজা শেষ করে কবর দেওয়া হলে হঠাৎ আশফাক খেয়াল করে সে স্বপ্নে ঠিক যেমন দেখেছিল 3টি গর্ত, ঠিক তেমনি ভাবেই তাদের 3 জনের কবর হয়েছে। ইলমুদ্দিন মাঝখানে, তার বাম পাশে তার বাবা এবং ডান পাশে ইনায়ার। আশফাক খুব ভেঙে পড়েছিল এসব দেখে। সে কেন তার সাথে এটা হলো? ইনায়া তো আসলে এর ব্যাপারে নির্দোষ হিসাবে। সে সেদিনই চলে যেতে চেয়েছিল, কিন্তু পরে তার মৌলভীর সাহেবের কথা মনে পড়ে এবং সে অপেক্ষা না করেই তার কাছে নিজেই চলে যায় এবং সাথে করে নিয়ে আসে। আনার পর মৌলভী সাহেব যা বললেন তা ঠিক এরকম ছিল। আমি সেদিন এসেই বুঝেছিলাম এখানে বড় সমস্যা আছে, যার সমাধান আমার দ্বারা সম্ভব ছিল না। তাই আমি অন্য একজন বিজ্ঞ আলেম, যিনি আমার ওস্তাদ ছিলেন, আমি তার কাছে যাই। তিনি বলেছেন এরা অভিশপ্ত, এরা জুলুম করেছে, এরা এক মহিলাকে জুলুম করেছে, দুর্বলের উপর জুলুম করেছে। তারা সে যেই নারীকে জ্যান্ত কবর দিয়েছে, এগুলো সেই নারীর কারিনের কাজ। যেহেতু সেই নারী তার সন্তানকে বাঁচাতে পারেনি, সে গর্ভবতী ছিল, তাই সে ক্ষোভ থেকে ইনায়াকে তার সন্তান সহ মেরে ফেলেছে, যা ছিল সম্পূর্ণ মায়ার খেলা। আর ইলমুদ্দিন ও তার বাবা যেহেতু এর মূলে ছিল, তাই সে সুযোগ পেয়ে তাদেরও ভয়ঙ্করভাবে মেরেছে। ইনায়ের দোষ ছিল না, কিন্তু তার ভাই ও তার বাবার অপকর্মের জন্য সেও বলির পাঠা হয়। তারপর আশফাক বলেন যে এর কোনো সুরাহা করা কি সম্ভব না? মৌলভী সাহেব বলেন এর সুরাহা করা সম্ভব না, কারণ যেহেতু এটা নিসার কারিন, তাই তার সাথে পেরে ওঠা মোটেও সম্ভব না। তবে যেহেতু সে তার শিকারকে মেরে ফেলেছে,
এখন আর সমস্যা হবার কথা না। মৌলভী সাহেব সবাইকে কিছু আমল দিয়ে চলে যান এবং বেশি ইস্তেগফার করতে বলেন। আর যদি সমস্যা হয় তাহলে ভালো আলেম দেখাতে বলেন। স্ত্রী সন্তান হারিয়ে রাগ ঘৃণায় আশফাকও সেখান থেকে চলে যায়। পরবর্তীতে তারা আর কোনো মৌলভীকে দেখিয়ে সূরা করেছিল কিনা তা সেই যিনি ঘটনা পাঠিয়েছেন আলিমউদ্দিন ভাইয়ের জানা নেই। তবে সেই থেকে এখনো সেই বাড়িতে কোনো নারী গর্ভবতী হলে তাদের সমস্যায় পড়তে হয়। তারা যখনই গর্ভাবস্থায় থাকে তাদের বাচ্চাদের একটা আর্তনাদ শুনতে পায়। তাদের প্রায় প্রথম সন্তান কোনো না কোনো ভাবে, অনেক ঘরেই আছে দেখা যায় যে প্রথম সন্তান মারা গেছে বা মিসক্যারেজ হয়ে গেছে। এটাই ছিল পাকিস্তান থেকে পাঠানো আলিমউদ্দিন শাহ ভাইয়ের ঘটনা। তিনি বর্তমানে কুয়েতে আছেন এবং সেখানে থাকা তার বাঙালি বন্ধুদের সাহায্য নিয়ে আমাদেরকে ঘটনাটি ট্রান্সলেট করে তিনি পাঠিয়েছেন তার বন্ধুদের মাধ্যমে। এবং এতটুকু জানি যে ভৌতিকতা তিনি আমাদেরকে নিয়মিত শোনেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ মার্জিয়া আপু এবং আপনার ঘটনার জন্য। আপনার ইদানিংকালের কালেক্টেড ঘটনার কোনো জুড়ি নেই এবং আমরা চাই আপনার কাছ থেকে সেসব অসম্ভব সুন্দর ঘটনাগুলো আসুক। আমি ওই দিন একটা কথা বলেছিলাম যে আমি একজন পুলিশ অফিসারের সাথে পেট্রোল অফিসার মোটরওয়েতে তিনি গাড়িতে থাকেন, তার কাছ থেকে আরেকটি সোর্স অনুযায়ী একটি ঘটনা কালেক্ট করেছি। ঘটনা বলতে সেটা খুব বেশি বড় জিনিস না, বড় কিছু না, তারপরও বলার জন্য বলছি যেহেতু কালেক্টেড। তিনি বলেছেন যে তারই কোন একটা বন্ধু যে আসলে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে আছেন আমাদের এইখানকার জোনটাতে, সমারসেট জোনে। তো ক্রাইম ইনভেস্টিগেশন জোনে তিনি বলেছেন যে তাদের পরিচিত একজন ধর্মযাজক বলা যায় বা পাদ্রী বলা যায়, তার বাসার পাশে একটি ঘটনা ঘটেছিল। তো তিনি যেই জায়গায় থাকতেন তার বাসার পাশেই ছিল একটা বিশাল বড় গ্রেভইয়ার্ড অথবা খ্রিস্টানদের কবরস্থান। সেই কবরস্থানে তাদের চোখের সামনে তার উপস্থিতিতে একটা কবর হয়। যে কবরটা হচ্ছে সেটা একজন বয়স্ক মহিলার। সেই বয়স্ক মহিলার অ্যারাউন্ড 55 ইয়ার্স ওল্ড, 55 বছর বয়স হবে। সেই মহিলাকে কবর দেওয়া হয় এবং সেই মহিলা আসলে মার্ডার ছিল, সেই মহিলাকে মেরে ফেলা হয়েছিল। যেহেতু মেরে ফেলা হয়েছিল তাই পুলিশের উপস্থিতি সেখানে ছিল। পোস্টমর্টেম এবং অনেকদিন মর্চুয়ারিতে ডেড বডিটা রাখার পরে লাশটা নিয়ে এসে কবর দেওয়া হয়। তো ধর্মযাজক বা ওখানে পাদ্রী যিনি ছিলেন তার একটা সমস্যা হচ্ছে যে তিনি বেশ শব্দ পেতেন, মাঝে মাঝে তিনি বেশ অহেতুক ডিফারেন্ট টাইপের অপ্রাকৃতিক শব্দ পেতেন, যেটা তিনি ঘটনার মধ্যে বলেছেন এই শব্দটা তিনি অনেক আগের থেকেই পেতেন। তো সবার সাথে জিনিসটা বলতেন না। তো তিনি তার বাসার মধ্যে একদিন এরকম সন্ধ্যার দিকে ঘুমোতে যাবেন। তার একটা ফিক্সড রুটিন ছিল, আর সেদিন ছিল শনিবার, পরের দিন ছিল রবিবার। তো এরকম রাত্রে 8:30-9টার দিকে তিনি যখন ঘুমোতে যাবেন তো সেদিন বেশ গরম ছিল, একটা হিট ওয়েভ গিয়েছিল সেদিন। তো গরম থাকবার কারণে জানালা খোলা ছিল। তো তিনি বেডে যাওয়ার সময় জানালা দিয়ে দেখেন যে তার জানালা দিয়ে যে কবরস্থানে কবরটা দেওয়া হয়েছিল সেটা একদমই খুবই কাছাকাছি। আর যে কবরটা দেওয়া হয়েছিল, যাকে কবর দেওয়া হয়েছে তার ছবি তো তিনি দেখেছেন, কারণ লাশ নিয়ে আসার সময় এখানে ছবি, খেলনা, জিনিসপত্র সব ওই কফিনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। তো তিনি এই ছবি দেখেছিলেন। তার বাসার এখান থেকে ও হেঁটে গেলে নিচে গ্রেভের পাশ দিয়ে চেহারা পরিষ্কার দেখা যায়। তিনি দেখেন যার কবরটা সেখানে হয়েছে সেই মহিলা, সেই 55 বছরের মহিলা সেই কবরস্থানের বাউন্ডারি গ্রিল ধরে দাঁড়িয়ে আছেন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন, কান্না করছেন নাকি কাউকে ইশারা করছেন তিনি পরিষ্কার বোঝেননি। তবে ল্যাম্পপোস্টের আলোতে পরিষ্কারই বোঝা যাচ্ছিল একটা হালকা আবছা, যেটা অনেকটা সেই মহিলার মতো দেখতে। তিনি ওই দিন বেশ ভয় পেয়ে যায়, কারণ জিনিসটা তার সাইকোলজিক্যালি তিনি বেশ এফেক্টেড হয়ে যায়। তিনি পুলিশকে বিষয়টা জানান। পুলিশ বলে যে আপনি হয়তো ভুল দেখতে পারেন, আপনি যদি এরকম কিছু দেখেন আমাদেরকে আবারও জানাবেন। আরো 2-3 বার তিনি তার বাসা থেকে ঠিক 8:30-9টার দিকেই, ওই টাইমটাতেই যখন আবছা আলো শুরু হতে থাকে, তখন আসলে এরকম টাইমটা হবে অগাস্ট সেপ্টেম্বরের দিক। তখন আস্তে আস্তে শীত আসতে শুরু করছে, হিট ওয়েভ, গরম থেকে আস্তে আস্তে উইন্টারে যাবে আর কি, এরকম আর কি।
তো ওইখানে তিনি আবারও সেই মহিলাটাকে দেখে কবরের পাশে। তিনি পুলিশকে এবার খুব খটা করে জানায় যে আমি এরকম দেখতে পাচ্ছি, আপনারা একটা অ্যাকশন নেন। অ্যাকশনটা কি? পুলিশ মাঝখান দিয়ে নাকি ইনভেস্টিগেট করার জন্য মহিলার লাশটাকে আবারও তুলতে চেয়েছিল। তো মহিলার লাশ তোলা নিয়ে এবং এই লোকটাকে, মহিলাকে দেখা নিয়ে দুটো একসাথে জোড়া দেওয়ার পর ওই পাদ্রীর উপস্থিতিতে সেখান থেকে লাশটি আবারও তোলা হয় কবরস্থান থেকে। কবর থেকে আবারও কফিন তোলা হয়। কফিন তুলে সেটাকে নিয়ে যাওয়া হয় পোস্টমর্টেম করার জন্য। পোস্টমর্টেম করার পর পুলিশও সেখানে আর কখনো সেই পাদ্রীর সাথে দেখা করেনি, আর সেই লাশ নিয়ে দ্বিতীয়বার আর কেউ আসেনি। এটা ছিল সেই পাদ্রীর কথা, যে পুলিশ তো আর আসলো না, সেই লাশটা গেল কোথায়, কেসটা গেল কোথায়। পোস্টমর্টেম বা কোনো ধরনের ইনভেস্টিগেট করে তো তারা লাশটা আবার সেই আগের জায়গায় ফেরত নিয়ে আসবে। এর পরবর্তীতে ইনভেস্টিগেশন অফিসার হিসেবে আসে হচ্ছে যিনি ঘটনা পাঠিয়েছেন তার বন্ধু বলা যায় বা পরিচিত বলা যায়। তো সেই ইনভেস্টিগেশন অফিসার যখন পাদ্রীর কাছে আসে, ইনভেস্টিগেশন রিপোর্টের মধ্যে পাদ্রীর নাম লেখা আছে, পাদ্রীর কাছে জিজ্ঞেস করে কি কি ঘটনা ঘটেছে। তো আসলে ইনভেস্টিগেশনে সেটা আসে যে যেই পুলিশ এবং যেই লোকদের উপস্থিতিতে সেই লাশটা নিয়ে যাওয়া হয়, সেই লাশ আদৌ কোনো পুলিশের অনুপস্থিতিতে নেওয়া হয়েছে কিনা তারা জিনিসটাকে ইনভেস্টিগেট করছে, যে এখানে আসলে কারা তাহলে লাশটাকে নিয়ে গেছে, কারা উঠিয়েছে, এবং সেটা হয়েছেও রাতের আধারে। তো কারা লাশটা নিয়ে গেল, সেই লাশটা আর ফেরত আসলো না, সেটা পুলিশের লোক ছিল না, কিন্তু পাদ্রী জানতো সেটা পুলিশের লোক, যে সে উঠাবে নিয়ে যাবে তার উপস্থিতিতে। সে ঠিকই ছিল সেই কবরের পাশে দাঁড়ানো অবস্থায়। লাশ উঠিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু যারা নিয়েছে তারা হয়তো পুলিশের কাপড়ে ছিল, পুলিশ ছিল না। কারা ছিল তারা, সেটার ইনভেস্টিগেশন অনেকদিন চলে, প্রায় বছর 5-7 মতো ইনভেস্টিগেশন চলে। আর পাদ্রীর কথাটা অনেকে অবিশ্বাস করতে শুরু করে, তখন বলতে থাকে যে পাদ্রী হয়তো বা ভুল বলছে, মিথ্যা বলছে, এটা আমাদের অন্য মানুষের কবর। জিনিসটা খুব প্যাচ লেগে যাচ্ছিল পাদ্রীর কথার সাথে। পাদ্রী হয়তো সাইকোলজিক্যালি ডিফেক্টেড বা সাইকোলজিক্যালি সে স্টেবল না। তো সবাই এটা বলতে থাকে। তো একটা সময় তো সেই লাশ খুঁজে পাওয়া যায় না, কে নিয়ে গেছে সেটাও জানা যায়নি। উধাও সেটা একটা সময় কেস ক্লোজড পর্যায়ে চলে যায়, কেস ক্লোজ হয়ে যায়। এবং সেই কেসটা পরে স্টাডি করেছিল সেই ইনভেস্টিগেশন অফিসারটা, যিনি শেয়ার করেছেন যে এরকম ঘটনাও পৃথিবীতে ঘটে। বেশ অনেকদিন আগের কথা, এবং এই ধরনের ঘটনাও পৃথিবীতে ঘটতে পারে, যে একটা লাশ নিয়ে গেল, হারিয়ে গেল, অথবা আদৌ সেই লাশটা নিয়েছিল কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। যাই হোক, এটা ছিল ঘটনা যিনি আমাকে পাঠিয়েছেন, যে পুলিশ ভাই, আমাদের পুলিশের সাথে আমার যোগাযোগ আছে। আশা করছি সেই হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ রাখবো। কিছু কিছু ঘটনা কিছু কিছু জায়গা থেকে বলা যায়, এবং তিনি আসলে আরো সংক্ষেপে বলতে চেয়েছিল। অনেক কনফিডেন্সিয়াল কথাবার্তা মাঝে মধ্যে বলা যায় না, তাই আমি বলেছি দেখো তুমি এটা নিয়ে ভয় পেও না, তুমি কোনো কিছু মেনশন করার দরকার নেই, যতটুকু তুমি গুছিয়ে বলতে পারো আমাকে তুমি শেয়ার করতে পারো। তো তিনি এটা শেয়ার করে ফেলেছেন আমার সাথে, এবং তাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসছেন তার কাছে, তারপরে তো বাবু ভাই আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তিনি তার নাম, পরিচয়, কোথা থেকে এসছেন, সো আমরা সরাসরি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমার একটা অপারেশন হয়। আমি ক্লাসে অনিয়মিত ছিলাম বেশ কিছু মাস। সে বছরেই একটা সময় আমার বড় ভাই ছুটিতে দেশে আসেন, যিনি দেশের বাহিরে চাকরি করেন। বলে রাখা ভালো, আমার সাথে আমার ভাইদের বয়সের বেশ বড় একটা ব্যবধান আছে। আর তাই যখন উনার বিয়ের বয়স হয়ে যাওয়ায় আমরা আগে থেকে একজন পাত্রীর খোঁজে রাখি ভাইয়ের জন্য। তিনি আসার কিছুদিন পর পারিবারিকভাবে দেখে ভাইয়ারও পছন্দ হয়ে যাওয়ায় শেষ অবধি সেখানেই তাকে বিয়ে করানো হয়। আমাদের বাড়ি জামালপুর। আমাদের বংশের মানুষজনও জামালপুরের বাইরে আত্মীয় করতে চায় না বলে আমাদের সব আত্মীয়ই আশেপাশেরই। ভাবিদের বাড়িও জামালপুরেই, অবশ্য সদর থেকে বেশ দূরে।
অজপাড়া গায়ে বললেই চলে। বাড়ির জায়গাটুকুর চারপাশে দৃষ্টিসীমানা দূর অব্দি ধান ক্ষেত, আর তাদের বংশেরও প্রায় সব লোকজনও সেখানেই থাকেন। ভাবিদের বাড়ি যেতে মেইন রোড তথা বাজার থেকে বেশ অনেকটা পায়ে হাঁটা পথ পেরোনোর পর তাদের বাড়ি পৌঁছানো যায়। সেই পায়ে হাঁটা রাস্তাটা আবার একটু অন্যরকম, ভয়ানক টাইপের। দিনের বেলাতেও সেখানে হাঁটতে গা ছমছম করে ঘন ঝোপঝাড়ের জন্য। ভাইয়া ভাবির বিয়ের কিছুদিন পর জানতে পারি ভাবিদের বাসার এরিয়াটাও খুব একটা সুবিধার না। তাদের বাসার পাশে একটা বেল গাছ আছে। শোনা যায় ওই বেল গাছটাতেও কিছু একটা আছে। সেখানে একটা বড় আম গাছও নাকি ছিল। ভাবির মুখে শোনা যায় ওই আম গাছটা যখন কেটে ফেলা হচ্ছিল তখন নাকি সেখানে উপস্থিত থাকা সকলেই একটা চিৎকার শুনতে পায়, আমি এখন থাকবো কোথায়, এই কথাটা সবাই শুনতে পায়। ভাইয়া ভাবির বিয়ের প্রায় 3-4 মাস পর আমাদের বাসায় একজন ভিক্ষুক আসেন। অবশ্য তাকে দেখে মোটেও ভিক্ষুক লাগছিল না। দেখতে বেশ সুন্দর, চেহারাটা অনেকটা ভাবির বাবার মতো, হুজুরদের মতো লাগছিল তাকে। আমি যখন চাল দিতে গেছি তখন তিনি বলে উঠলেন, আপনার ভাবি কোথায়? আমি বললাম, তিনি রুমে শুয়ে আছেন। কেন? সে বলল, ডাকুন তাকে। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কে? ওই লোকটা তখন বলল, আমি দাড়ি হামিদপুর থেকে এসেছি। আমি ভাবিকে যে বললাম, একজন ভিক্ষুক এসেছেন তোমাদের ওখান থেকে, তিনি তোমায় ডাকছেন। ভাবি উঠে যে লোকটাকে বললেন, আমি তো আপনাকে চিনতে পারছি না, আর এমন কাউকে ওইদিকে কখনো দেখেছি বলেও মনে হয় না। ভাবির কথা শুনে আমি রেগে লোকটার সাথে চিল্লাচিল্লি করতে শুরু করলাম। জিজ্ঞেস করতে লাগলাম, কে তিনি, এখানে কেন এসেছেন, ভাবিকেই বা কেন খুঁজছিলেন যখন ভাবি নিজেই তাকে চেনে না? তিনি আর কিছু বললেন না, কেমন জড়সড় হয়ে পাশ কেটে চলে গেলেন। ঘটনা সেখানেই আমার কাছে সমাপ্ত। এই রহস্যটা আমি জানি না, তবে আমার বাসার বাকি সবাই জানে। আমি জেনেছি আরো কিছু মাস পর। ভাইয়ার ছুটি শেষ হয়ে এসেছে, তিনি এখন চলে যাবেন। যাওয়ার কিছুদিন আগে ভাইয়া শেষবার বেড়াতে যাবে শ্বশুর বাড়ি, আমাকেও সাথে নিয়ে গেলেন। সে রাতে 1টার দিকে ঘুম ভেঙে যাওয়ার পর দেখি সবাই একসাথে কিছু নিয়ে কথা বলছেন। আমি আর ওসব নিয়ে ভাবিনি, ছোট হয়ে বড়দের মাঝে যাইনি আর, কিন্তু ব্যাপারটা দেখে কেমন অদ্ভুত লাগছিল আমার। আমরা ফিরে আসার আগের দিন সকালে আমাদের খাওয়ার জন্য ফল খেতে দেওয়া হয়। সেখানে আপেল ছিল, অবশ্য দেখতে সাধারণ হলেও বেশ কিছু বিশেষত্ব ছিল আপেলগুলোর। আপেলগুলো তুলনামূলক বেশ মিষ্টি আর ঘ্রাণযুক্ত ছিল। আমি ভাবিকে জিজ্ঞেস করবো ভেবেছিলাম যেগুলো কোথা থেকে আনিয়েছেন তারা, তবে খাবার নিয়ে জিজ্ঞেস করবো ভেবে লজ্জায় আর করিনি। ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমাদের বাসায় ভাবি আর আমি একসাথে ঘুমাই। ভাবি একদিন গল্প করতে করতে গল্প শুরু হয় ভাবিদের বাসার ব্যাপারে। তিনি হঠাৎ জানান তার বাবার সাথে একজন পরী আছেন, আর তার বাবার সাথে নাকি বিয়েও হয়েছে অনেক আগে। আমি কথাটা শুনে বেশ অবাক হয়েছিলাম, বিশ্বাস হচ্ছিল না ঠিক। তখন ভাবি আরো বলতে শুরু করেন, ওরা এখানেও আসে,
তুমি যে মাস কয়েক আগে একজন লোককে ভিক্ষা দিয়েছিলে মনে পড়ে? আমি বললাম হ্যাঁ, উনি আমার ভাই, আমার পরিমায়ের ছেলে। উনি হেফজও শেষ করেছেন। ভাবির এসব কথা তখনও আমার বিশ্বাস হচ্ছিল না। তবে আমি মেলাতে শুরু করলাম সব। মনে পড়ে গেল লোকটা দেখিতে আঙ্কেল তথা ভাবির আব্বুর মতোই ছিল প্রায়। তারপর ভাবি বললেন, আমাদের বাসার ফলগুলো একটু অন্যরকম লাগেনি তোমার কাছে? তোমার ভাই চলে যাবে উপলক্ষে তারা এনেছিলেন, সেই ফলই খেয়েছো তুমি। একসময় আমার আম্মু অসুস্থ হয়ে গেলেন খুব। চিকিৎসার জন্য ঢাকা অবধি ঘুরে আসলেন, তবে ঠিক হলো না। এরপর ভাবির পরিমা আমার আম্মুর চিকিৎসা শুরু করেন বিভিন্ন গাছপালা দিয়ে। আলহামদুলিল্লাহ, তারপর দীর্ঘ 8 বছর কেটে যাওয়ার পর এখনো আমার আম্মু বেশ ভালো ও সুস্থ আছেন। আম্মু সুস্থ হবার পর থেকে আমি আসলে ভাবিদের পারিবারিক ব্যাপারটা বিশ্বাস করতে শুরু করি, ভয়ও কমতে থাকে। তারপর ভাবিদের বাসায় সেই মাঝরাতের কথাবার্তার ব্যাপারে জানতে পারি যে তখন তারা আসতেন, সবাই বসে আড্ডা দিতেন, হাসাহাসি করতেন। এরপর আমিও বেশ কয়েকবার তাদের সাথে সেখানে উপস্থিত হয়েছিলাম। ওনাদের ব্যবহার মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ছিল। তারা আমাকে নিজের প্রতি খেয়াল রাখতে ও বেশ সাবধানে চলাচল করতে বলে। তো এই ছিল আমার ঘটনা। কেমন লাগলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা যারা আমাদের এই ঘটনাটি শুনলেন। আমরা আপনাদের জন্য এইরকম ঘটনা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো, আপনারা আশা রাখতে পারেন। আমরা যেভাবে আপনাদের জন্য ঘটনাগুলো দিচ্ছি, আশা করি আপনাদের ঘটনাগুলো ভালো লাগছে। অনেক দিন ধরে যারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন তারা জানেন আমরা সব সময় কতটা স্পেশাল এবং বাছাই করা ঘটনা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। লিসেনার্স, আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। আমরা প্রতিনিয়ত সেই আশায় থাকি আপনারা ঘটনা দিলে আমরা সেই ঘটনাগুলো আমাদের ভিডিওতে অ্যাড করে দিই এবং সেই ঘটনাগুলো শুনতে আরও বেশি ভালো লাগে। অনেকেই আমাদের সাথে ঘটনা শেয়ার করেছে, অনেকেই ঘটনা শেয়ার করছে। সব মিলিয়ে আমি বলবো যে আপনারা যারা যারা ঘটনা দিচ্ছেন, পরবর্তী আপনারা ঘটনা শুনছেনও, কেমন লাগে আমাদের এডিটিং এবং আপনাদের ভয়েস। যারা যারা আমাদেরকে আরও বেশি ঘটনা দিয়েছেন তারা তো জানেন আমরা কতটা পরিশ্রম করে একটা ঘটনাকে নয়েজ ফ্রি এবং সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করি। যারা পূর্বের থেকে আমাদের সাথে ঘটনা দিচ্ছেন তারা জানেন, এবং যারা নতুন আছেন অনেকেই ঘটনা দেন না, যে আসলে মনে করে তাদের কণ্ঠ খারাপ বা বলতে মানে একটু সমস্যা হয়। আমি বলবো যেই রকমই হয় আপনারা ঘটনা আমাদের অবধি পাঠান, সেই ঘটনাকে প্রিমিয়ামভাবে আপনার সঙ্গে তুলে ধরার দায়িত্বটা আমাদের। আপনারা ঘটনা দেবেন, আমরা সেই ঘটনাকে এডিট করে সুন্দর একটা ভয়েস আপনাদের সামনে তুলে ধরবো। এই ঘটনাগুলো শুনতে এত ভালো লাগবে যা আপনি উপলব্ধি করতে পারবেন না। লিসেনার্স, আমরা প্রতিনিয়ত এইভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি। আপনারা যারা যারা ঘটনাগুলো শোনেন তারা কিন্তু বুঝতে পারেন যে আমাদের ঘটনাগুলো কতটা প্রিমিয়াম, মানে শুনতে এত ভালো লাগে। আপনারা হেডফোন কানে দিয়ে ঘটনাগুলো শুনবেন, এমনভাবে শুনবেন যে মনে হবে ওই ঘটনাগুলো আপনার সাথে ঘটে যাচ্ছে। এভাবে উপভোগ করতে পারবেন, এত আনন্দ পাবেন ঘটনা শুনে। তো যাই হোক, আমি চাই এইরকম আনন্দ আপনাদের দিতে। প্রতিনিয়ত আমি আপনাদের জন্য এইভাবে কাজ করে যাব। আপনারা যদি আমাদের কাজ পছন্দ করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলে ঘটনা ছাড়ি, এটার দিকে একটু খেয়াল রাখবেন। লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী কার কণ্ঠে ঘটনা শুনতে চাই তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।